আসসালামু আলাইকুম। আবার রফিক ভাই বলছি। তোমাদের একটা নতুন টিউটোরিয়াল আজকে বানালাম। সেটা হচ্ছে যে মেন ব্যাপারটা হচ্ছে যে প্রিলিমিনারি এক্সামিনেশন যে এক্সামটা হয়, মানে প্রাথমিক নির্বাচনী যে পরীক্ষাটা হয় আর্মি, নেভি কিংবা এয়ারফোর্সের, সেই জিনিসটা কেমন। আমি মনে করি যে এই ভিডিওটি টোটালি যদি দেখতে পারো, যদি একদম টোটাল দেখতে পারো, তাহলে কি করতে হবে, কোন বই পড়তে হবে, কার কাছে যেতে হবে, দেন তারা কি চেক করবে, কি কোশ্চেন করবে, সেই সম্বন্ধে একটা মোটামুটি ধরনের বেসিক আইডিয়া তুমি এখান থেকে পাবা। সো যাই হোক, মানে এত কথা না বলে আগে কিছু ফর্মালিটিস দিয়ে শুরু করি, যেগুলো না দেখালে একটু আমার নিজের সমস্যা আছে। সেগুলো স্লাইড শোতে দিয়ে দিচ্ছি। যেমন প্রথম যে কথাটা, সেটা হচ্ছে যে আজকের ক্লাসটি হচ্ছে অনলাইন ক্লাস, সেনা নৌ বিমান বাহিনীর অফিসার ক্যাডেট নিয়োগের, কোনো সৈনিক নিয়োগের না, অফিসার ক্যাডেট নিয়োগের। সেকেন্ডলি, ভিডিওগুলির একমাত্র স্বত্বাধিকারী আমি নিজে, প্রাক্তন অফিসার ক্যাডেট, ৭৩ বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স, বাংলাদেশ সেনাবাহিনী। এবং ভিডিওগুলি মাধ্যমে কোনো কোচিং সেন্টারে যাওয়ার জন্য কাউকে প্রলুব্ধ করা হচ্ছে না, মাথায় রাখবে কথাটা। সে কারণেই পরবর্তীতে কোনো কোচিং সেন্টারে গিয়ে কোনোরূপ অনাকাঙ্ক্ষিত ঘটনার সম্মুখীন হলে এর দায়ভার সম্পূর্ণ আপনার। আচ্ছা, তো উৎসর্গ দেখতেই পাচ্ছ, লাল সবুজে দাগানো। জীবনের প্রথম প্রেম, মানে ফার্স্ট লাভ, বাংলাদেশ সেনাবাহিনী এবং জনাব আদনান সাহাব মিশেল, যিনি পথ দেখিয়েছিলেন স্বপ্নের দিক। আচ্ছা, তো আর আমার সাথে পার্সোনালি যোগাযোগ করার জন্য যে নাম্বারটা আমি ইউজ করি সেটা হচ্ছে 017474247955। সময়টা হচ্ছে রাত 10:30 থেকে 12টা, রবিবার থেকে বুধবার। আবারও দেখে নাও, 017474247955, রাত 10:30 থেকে 12টা, রবিবার থেকে বুধবার। ফেসবুকে আমাকে পাবে এই লিঙ্কে, এই লিঙ্কটা পাবে, এই লিঙ্কটা ক্লিক করলে ফেসবুকে পেয়ে যাবে। অথবা তুমি রফিকুল হক, RFIQULHOQUE এটা লিখে সার্চ দিলে পেয়ে যাবে। যাই হোক, এইসব ব্যাপার নিয়ে কথা আর না বলি, তো আমরা আমার মেইন ফোকাসে যাই। তো এখন ডিসেম্বর মাস চলছে, সামনের কিছুদিনের মধ্যেই সবগুলো সার্কুলার বের হয়ে যায়। বর্তমানে বাংলাদেশ নেভির একটা সার্কুলার চলছে, তো আমরা নেভিরটা দেখে একটু অন্যগুলোর দিকে আসবো, যে আসলে অন্যগুলা কীরকম হয় আর নেভিরটা কীরকম চায়। তো আমি নেভির একদম যে অফিসিয়াল সার্কুলার সেটাই দেখাচ্ছি। যে বয়স 1 জানুয়ারি 2017 তারিখ, এই তারিখে, দ্যাট মিন্স 1 জানুয়ারি 2017 তারিখ, আমি একটু জুম করে দিচ্ছি তোমাদের জন্য। 1 জানুয়ারি 2017 তারিখে তোমার বয়স 16.5 থেকে 21 বছর হতে হবে। আচ্ছা, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 25 বছর। এটা যারা সিভিলিয়ান তাদের দরকার নেই, যারা এখন কর্মরত আছেন তাদের জন্য। আচ্ছা, উচ্চতা, এটা হচ্ছে ন্যূনতম মিনিমাম রিকোয়ারমেন্ট, সেটা হচ্ছে উচ্চতা 5 ফিট 4 ইঞ্চি, ওজন 50 কেজি, বুকের মাপ 30 ইঞ্চি, আর সম্প্রসারিত, দ্যাট মিনস তুমি যখন জোরে করে শ্বাস নিবা তখন যে একটু বুকটা ফুললে, ওইটা হিসেবে 32। এখন দেখো, এয়ারফোর্স আর আর্মি এই সেম জিনিসটাই চাবে এবং এই সেম জিনিসটাই চাবে, মানে উচ্চতা 5 ফিট 4 এটাই চাবে, আর বুকের মাপ এটাই চাবে। মেয়েদের ক্ষেত্রেও জিনিসটা সেম। পার্থক্যটা হবে কোথায় দেখো, আর্মি ওজন বেশি চায়। আর্মি নর্মালি ওজন 54 থেকে 56-র মতো চায়, এবং এয়ারফোর্সও সেরকমই চায়। মহিলাদের ক্ষেত্রে মোটামুটি 50 কেজির মতো, সরি 50 কেজি, সরি আই এম সরি, মানে টু অল গার্লস আই এম সরি, হ্যাঁ 50 কেজির না, মানে আরেকটু কম, 45 কিংবা 44 তারা চায় আর কি। এই জিনিসটা মাথায় রাখবো যে নেভির সাথে আর্মির ডিফারেন্সটা ওজনের দিকে হয়, 1 নাম্বার। উচ্চতায় বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বিবেচিত হবে। তো এই ওজনটা কত, মানে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের ওজনটা কত, সেই জিনিসটা নিয়ে তোমার আপাতত মাথা ব্যথা করার কোনো দরকার নেই, কারণ আমি তোমাকে একটা গাইডলাইন দিয়ে দেবো, সেটা ফলো করো, তাই হবে। এর বেশি যদি তোমার কপালে আল্লাহ লিখে রাখে পাবা, না লিখে রাখলে পাবা না, সোজা বাংলা ভাষা। শিক্ষাগত যোগ্যতা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। এবং আরেকটা অ্যাডিশনাল যে ব্যাপার থাকে সেটা হচ্ছে যে এই দুইটা পরীক্ষায় তোমার ফিজিক্স এবং ম্যাথ থাকতে হবে
যেখানে তোমার 4.5 থাকতে হবে। সো এটা একটা ব্যাপার যে 4.5 তো কোনো গ্রেড হয় না, তাহলে এটা কী হতে পারে? সো আমার নলেজ যেটা বলে, পার্সোনালি আমি যেটা ফিল করি সেটা হচ্ছে যে এখানে তোমাদের যদি কারো এ থাকে ফিজিক্স এবং ম্যাথে, সে অ্যাপ্লাই করতে পারবে, প্রবলেম নেই। আচ্ছা, বৈবাহিক অবস্থা এটা দেখে নিও, কারণ যদি কোনো সমস্যা হয় আবার আর কি, অবিবাহিত। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আইএসএস, মানে এগুলো তোমাদের জানার দরকার নেই। যেমন আমি একটু তা ব্রিফ করে দিই। সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত কিংবা অপসারিত। দ্যাট মিনস তুমি যদি এই কোনো বাহিনীতে আগে চাকরি করে থাকো এবং বরখাস্ত হয়ে থাকো, দরকার নেই, তোমরা কেউ চাকরি করো না আমি জানি। আইএসএসবি কর্তৃক দুইবার স্ক্রিন আউট বা প্রত্যাখ্যাত, মানে তুমি আইএসএসবি দুইবার ফেস করছো, দুইবার স্ক্রিন আউট হয়েছো অথবা দুইবার প্রত্যাখ্যাত হয়েছো, মানে রিজেক্টেড হয়েছো, 4 দিনে 3 বের হয়ে গেছো। আচ্ছা, বাকিগুলো আসলে লাগবে না, দেখে নিও সার্কুলারটা। মনোনয়ন পদ্ধতি এটা দেখো কি করতেছে। এটা হচ্ছে প্রিলিমিনারি মেডিকেল, প্রিলিমিনারি ভাইবা, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রাথমিক সাক্ষাৎকার। তো এটা হবে এই তারিখে। এটা ফার্স্ট গ্রুপের জন্য, আমি জাস্ট এটা এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, আর কিচ্ছু না। তারপর হবে লিখিত পরীক্ষা, কিসের উপর? আইকিউ মানে বুদ্ধিমত্তা, ইংরেজি, জিকে, জিকে মিন্স জেনারেল নলেজ মিন্স সাধারণ জ্ঞান। আচ্ছা, তারপর যারা লিখিত পরীক্ষা উত্তীর্ণ হবে তারা এই এক্সামটা দিবে, আইএসএসবি। আইএসএসবি মিন্স হচ্ছে ইন্টার সার্ভিসেস সিলেকশন বোর্ড, আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ। হ্যাঁ, এটা একটু মজার একটা পরীক্ষা। এই পরীক্ষা ছাড়া সবগুলো পরীক্ষা ইজি। আর বাকি যে ব্যাপারগুলো, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা, চূড়ান্ত মনোনয়ন পর্ষদ, নাবাল একাডেমিতে যোগদান, এই 3টা জিনিস নিয়ে আমি আপাতত তোমাদের মাথা ব্যথার কোনো কারণ দেখি না, কোনো দরকার নেই। ওকে, ফাইন। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে এখন ট্রেনিং হচ্ছে 3 বছর মেয়াদি, এবং 3 বছর পর সাব লেফটেন্যান্ট পদে কমিশন দেওয়া হবে। তারপর আবার একটু যে মেইন ব্যাপারগুলো সেটা দেখি। যেমন মেইন ব্যাপার এখানে আরেকটা আছে, সেটা হচ্ছে যে মোটামুটি টাকা জমা দেওয়ার ব্যাপারটা তুমি পে অর্ডারে করতে পারবা। সবচেয়ে ভালো হয় যদি ট্রাস্ট ব্যাংকে যেতে পারো, সেটা নেভির জন্য। এবং এই জিনিসগুলো তোমার করা লাগবে, যে জিনিসগুলো তোমার মানে অ্যাপ্লাই করার জন্য যে ফর্ম ফিল আপ, এটা তুমি ম্যানুয়ালিও করতে পারবা, আবার তুমি অনলাইনেও করতে পারবা। যদি তুমি পারো অনলাইনে করে ফেলাই বেটার, কোনো দোকানে যাওয়ার দরকার নেই। বাসায় যদি নেট থাকে, বাসায় ল্যাপটপ থাকলে, পিসি থাকলে বাসায় করে ফেলো। যদি বাসায় না থাকে তাহলে বাইরে যাও, হাইস্ট গেলে তারা 30 টাকা বা 40 টাকা নেয় আমি যতদূর জানি, এইটাই এনাফ। যখন তুমি ফর্ম ফিল আপ করতে যাবা তখন মেক শিওর যে তুমি একটা ফটো যেন নিয়ে যাও, মাথায় রাখবে ব্যাপারগুলো। আচ্ছা, তো এইখানে একটা ব্যাপার হচ্ছে, যে জিনিসটা নতুন অ্যাড করা হয়েছে সেটা হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানদের ক্যাডেট নির্বাচনের জন্য সকল শর্ত পূরণ সাপেক্ষে অগ্রাধিকার থাকবে। এই জিনিসটা আগে কোনো আমলেই ছিল না, এই জিনিসটা তারা অ্যাড করেছে। যাই হোক, এটা তাদের ব্যাপার, এটা তারা অ্যাড করেছে, এটা তাদের ব্যাপার। সো আমরা এখন আমাদের ডিসকাশনে আসি যে আমরা কি পড়ব, কেন পড়ব, কিভাবে পড়ব। তো ফার্স্টেই নেভির সাথে কিন্তু আমি তোমাদের রিকোয়ারমেন্টসগুলোর একটা আইডিয়া বলে দিলাম যে তারা কি চায়, তারা কি চায় না। সো আমি এই জিনিসটা এখন একটু লিভ করি, নেভির ব্যাপারটা আমি একটু লিভ করি, এবং আমি এটাও মুছে ফেলি যে আমাদের আজকে টপিকটা কী ছিল। আবারও বলছি যে নেভির সার্কুলারটা শুধুমাত্র তোমাদেরকে আমি দেখালাম একটা আইডিয়া দেওয়ার জন্য, এইটাকে একদম ফুললি মাথায় নিয়ে রেখো না যে আর্মি বা এয়ারফোর্স সেম জিনিস চাবে। নর্মালি আর্মি যে জিনিসটা রিসেন্টলি চাচ্ছে বিএমএল অঙ্কোর্সগুলোতে, সেগুলো হচ্ছে জিপিএ 5, এসএসসি এবং এইচএসসিতে। এটা হচ্ছে আর্মি। আর বাংলাদেশ এয়ারফোর্স যেটা নর্মালি চায়, মানে রিক্রুট করে, সেটা হচ্ছে জিপিএ 4.50, এটা ওরা চায়। পাইলটের ক্ষেত্রে আলাদা আর কি, এটা অনেকগুলো ব্রাঞ্চ আছে, এগুলো নিয়ে পরে কথা বলবো ইনশাল্লাহ, যদি কোনোদিন সামনাসামনি কথা হয়। কারণ তোমাদের সাথে এত কথা বলতে গেলে দেখা যাবে যে ভিডিও লেন্থ বাড়বে, ধৈর্য কমে আসবে, তোমার মেগাবাইট খরচ বেশি হবে, যে জিনিসটা আমি চাই না। আমি চাচ্ছি তোমাদের খরচ যতটুকু কম হোক, যতটুকু কমের মধ্যে তুমি একটা ভালো জিনিস পেতে পারো। তো ফার্স্টে একটু আর্মির সিলেকশন নিয়ে কথা বলি, পাশাপাশি নেভি নিয়েও বলবো এবং এয়ারফোর্স নিয়ে বলবো। তো এখানে আমি লিখলাম আর্মি, দেন নেভি, মানে আমি 3টার ব্যাপারেই দেখাই দিচ্ছি তোমাদের, যার যেটা লাগে আর কি।
কেউ হয়তো নেভিতে দিবা, কেউ হয়তো এয়ারফোর্সে দিবা, কেউ হয়তো আর্মিতে দিবা, একজন একটা দিবা। তো আর্মি যে জিনিসটা করে, আর্মির প্রিলিমিনারি মেডিকেলটা হয়, মানে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রিলিমিনারি মেডিকেল, এই জিনিসটা আর্মির হবে। প্রিলিমিনারি মেডিকেলে যারা উত্তীর্ণ হবে তারা প্রিলিমিনারি ভাইবা দিবে, ঠিক আছে? তারপর যারা এই দুইটায় উত্তীর্ণ হবে তারা কয়েকদিনের মধ্যেই আই এম সরি, আর্মিতে রিটেন পরীক্ষাটা আগে ছিল, এখন রিটেন পরীক্ষাটা উঠিয়ে দেওয়া হয়েছে। এখন প্রিলিমিনারি মেডিকেল বা প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং প্রাথমিক ভাইভা এই দুইটা একই দিনে হয়। এই দুইটা জিনিস একই দিনে হওয়ার পর যে উত্তীর্ণ হবে সে পরবর্তীতে আইএসএসবি নামে ঢাকায় এসে একটা এক্সামিনেশনে যোগ দিবে, এবং যে আইএসএসবিতে কোয়ালিফাই করবে সে ফাইনাল মেডিকেল দিবে, ফাইনাল মেডিকেল, এবং পরবর্তীতে তার জয়েনিং কনফার্ম করা হবে। নেভির ক্ষেত্রে যে জিনিসটা করা হয়, সেম প্রসেস, প্রিলিমিনারি মেডিকেল হবে, প্রিলিমিনারি ভাইবা হবে, দেন এইখানে একটা এখানে একটা রিটেন হবে, রিটেন একটা এক্সামিনেশন হবে। যারা রিটেন অ্যালাও হবে তারা আইএসএসবিতে যাবে, যারা আইএসএসবিতে যাবে তারা একটা ভাইবা দিবে যেটাকে বলা হয় সিএনএস ভাইবা, এবং অ্যাজ ওয়েল অ্যাজ এইখানেও একটা ফাইনাল মেডিকেল হবে। আমি একদম ডিটেলস বলে দিচ্ছি একটু পর, আগে এটা দেখায়নি। এয়ারফোর্সের ক্ষেত্রে ফার্স্টে যেটা হবে সেটা হচ্ছে ফার্স্টে একটা রিটেন এক্সামিনেশন হবে, তারপর প্রিলিমিনারি মেডিকেল হবে, প্রিলিমিনারি ভাইবা হবে, আইএসএসবি হবে, ফাইনাল মেডিকেল হবে, অ্যাট লাস্ট একটা ভাইবা হবে যেটা হলো চিফ এয়ার স্টাফ ভাইবা, চিফ অফ এয়ার স্টাফ ভাইবা, এই ভাইবাটা হবে। এখন দেখো এই যে ব্যাপারগুলো এগুলো একই দিনে হয়, প্রিলিমিনারির যে ব্যাপারগুলো দেখতেছো, প্রাথমিক যে ব্যাপারগুলো, এগুলো একই দিনে হচ্ছে। প্রিলিমিনারি মেডিকেল, প্রিলিমিনারি ভাইবা একই দিনে হবে অলওয়েজ। একটা ব্যাপার মাথায় রাখো, যদি তুমি কোনো একটা স্টেপ থেকে বাদ পড়ো, যদি প্রিলিমিনারি মেডিকেল থেকে তুমি বাদ পড়ো, তুমি কখনো প্রিলিমিনারি ভাইবায় অ্যাপিয়ার করতে পারবে না, মানে বসতে পারবে না। তুমি যদি কখনো সাপোজ নেভি রিটেনে তুমি বাদ পড়লা, তুমি কখনো আইএসবি দিতে পারবে না। দ্যাট মিনস কোনো একটা স্টেপে, এটা একদম একদম আমি সিরিয়ালি দেখিয়ে দিলাম, তো এরকম কোনো একটা স্টেপে যদি তুমি বাদ পড়ে যাও, তুমি কখনো পরের স্টেপে যেতে পারবে না, টু বি ভেরি ক্লিয়ার। আচ্ছা, তা এখন হচ্ছে যে আমি আমার সিলেবাসটা কি, আমার মেইনলি প্রিলিমিনারিতে আমি কি পড়ব আর আমার রিটেনে আমি কি পড়ব। সো ফার্স্টে একটু যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রিটেন নিয়ে। কেন রিটেন নিয়ে কথা বলবো? কজ প্রিলিমিনারি, দেখো এইখানেও প্রিলিমিনারি ভাইবা আছে, এইখানেও প্রিলিমিনারি ভাইবা আছে, এইখানেও প্রিলিমিনারি ভাইবা আছে, প্রিলিমিনারি মেডিকেল আছে, প্রিলিমিনারি মেডিকেল আছে, প্রিলিমিনারি মেডিকেল আছে। দ্যাট মিনস হচ্ছে যে আমরা যদি এখান থেকে কমন নেই, মানে ওই যে আমরা যে তোমার উৎপাদককে বিশ্লেষণ করছি, ওই যদি কমন নেই, তাহলে দেখো সব জায়গায় একটা জিনিস কমন, যে প্রিলিমিনারি মেডিকেল আর প্রিলিমিনারি ভাইবা, দুই জিনিস টোটালি কমন। এখন এইখানে একটা ব্যাপার হচ্ছে, যেহেতু তিন বাহিনীতেই এই একটা জিনিস টোটালি কমন, এবং আরেকটা জিনিস কিন্তু কমন আছে, খেয়াল করো কি, আইএসএসবি এবং ফাইনাল মেডিকেল। যাই হোক, আমরা এই দুটো জিনিস যদি কমন নেই, যে প্রিলিমিনারি মেডিকেল আর প্রিলিমিনারি ভাইবা যেহেতু আমার সব বাহিনীতে আছে, সো একবার ডিসকাস করলে সব হয়ে যাচ্ছে। বাট রিটেন জিনিসটা ডিফারেন্ট, নেভির জন্য একরকম, এয়ারফোর্সের জন্য একরকম। নেভির সিলেবাসটা আমি তোমাকে বলি, খাতা কলম নিয়ে বসে পড়ো, যখন আমার টিউটোরিয়ালগুলো দেখবা খাতা কলম নিয়ে বসবা, যেগুলো মনে হবে পয়েন্ট আউট করতে পয়েন্ট আউট করবা। সো নেভির যে সিলেবাসটা, সেই সিলেবাসটা হচ্ছে আমার আইকিউ থাকবে, দেন আমার জেনারেল নলেজ থাকবে, জেনারেল নলেজ মিনস হচ্ছে সাধারণ জ্ঞান, এবং আমার ইংলিশ থাকবে। ইংলিশটা হচ্ছে আমার ক্লাস 11-12 লেভেলের। আচ্ছা, তো মার্ক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এইরকম। দেখো এই জিনিসটা কিন্তু চেঞ্জ করা হয়, অনেক টাইমে চেঞ্জ হয়, তাই আমরা লাস্ট পরীক্ষা হিসেবে বলবো। দেখো এখানে কিন্তু ওরা কোনো মার্ক ডিস্ট্রিবিউশন দিয়ে দেয় নেই, যেমন তুমি যদি এদিকে দেখতে চাও, দেখো এইখানে কিন্তু ওরা কোনো মার্কস ডিস্ট্রিবিউশন দেয় নেই, যে কততে পরীক্ষা হবে। তারা জাস্ট লিখে দিছে যে প্রার্থীগণের বুদ্ধিমত্তা এবং ইংরেজি ও সাধারণ জ্ঞান বিষয়ে এত পরীক্ষা হবে, আর কিছু লেখেনি। সো আমরা যে মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখাবো, সেটা দেখাবো আমরা গতবারের হিসেবে,
মানে লাস্ট টাইম যে পরীক্ষাটা হয়েছিল সেটার হিসেবে। সেই হিসেবে আইকিউ হবে 40-এ, জেনারেল নলেজ 30-এর উপর, ইংলিশ 30-এর উপর। কোনোটার মার্কস বাড়তেও পারে, কোনোটার মার্কস কমতেও পারে। তাহলে এইখানে টোটাল কত মার্কস হলো? 100 মার্কস। এই 100 মার্কসের এক্সাম দেওয়ার জন্য তুমি টাইম পাবা 60 মিনিটস, মাত্র 1 ঘন্টা, এনাফ। আচ্ছা, এটা গেলো তোমার নেভিরটা। এখন যদি তুমি এয়ারফোর্সেরটায় আসো, দ্যাট মিনস বাংলাদেশ এয়ারফোর্স, বিএফ, বাংলাদেশ এয়ারফোর্সেরটায় তুমি আসো, ফার্স্টে রিটেন এক্সাম হবে। প্রথম যে পরীক্ষাটা সেটা হবে আইকিউ, এবং পরের যে পরীক্ষাটা সেটা হবে ইংলিশ। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, প্রথম পরীক্ষাটা আইকিউ, দ্বিতীয় পরীক্ষাটা ইংলিশ। আইকিউ হবে 100 মার্কের, ইংলিশ হবে 100 মার্কের। সিলেবাস এইটার 11-12 অনুযায়ী হবে, এবং এইটার সিলেবাস আমি তোমাদের বলে দেবো যে কোত্থেকে তোমরা পড়বা। সো আবার একটু রিপিট করে রিটেনের ব্যাপারটা চেক কীভাবে হচ্ছে। নেভিতে আইকিউ, জেনারেল নলেজ, ইংলিশ, এই 3টা বিষয়ের উপর এক্সামিনেশন হবে। মার্ক ডিস্ট্রিবিউশনটা লাস্ট টাইম অনুপাতে আইকিউর উপর 40, জেনারেল নলেজের উপর 30, ইংলিশের উপর 30। বাংলাদেশ এয়ারফোর্সে ফার্স্টেই রিটেন পরীক্ষাটা হবে, এবং রিটেন পরীক্ষার ডিটারমাইন করা হবে 2টা ব্যাপারের উপর, আইকিউ এবং ইংলিশ। আইকিউতে 100 এবং ইংলিশে 100, ঠিক আছে? এবং ইংলিশটা হবে অলওয়েজ 11-12 লেভেলের। এই লেভেলটা নর্মালি ফলো করা হয়, মানে একাদশ দ্বাদশ শ্রেণীর আর কি। আচ্ছা, তো আশা করি বুঝতে পারছো তোমরা যে জিনিসটা কীভাবে হচ্ছে। তো এখন ব্যাপার হচ্ছে যে আমি এই জিনিসগুলোর প্রিপারেশন কোত্থেকে নেব, এটা একটা বড় ফ্যাক্ট, যে আমি জিনিসগুলো প্রিপারেশন কোত্থেকে নেব, আমি রিটেনের প্রিপারেশনটা কোত্থেকে নেব। এখন দেখো, আমি তোমাকে ফ্রিকোয়েন্টলি কিছু কথা বলি, এই কথাগুলো জাস্ট মন দিয়ে একবার শোনো। দেখো, আমরা অনেক আগে এই জিনিসগুলো পার করে আসি। পার্সোনালি আমি তোমাকে বলি, আমি যে সালে পরীক্ষা দেই ওই সালে আমার, মানে দেখো, এইখানে চাকরির কোনো মানে সিউরিটি নেই। মানে তোমার ডিফেন্সের যে জব, মানে ডিফেন্স অফিসারের যে জব, মানে ক্যাডেট অফিসার বা তুমি সেকেন্ড লেফটেন্যান্ট বলো, লেফটেন্যান্ট বলো, যে কোনো জব, বা এক সাব লেফটেন্যান্ট বলো, ফ্লাইং অফিসার বলো, তুমি যে কোনো জব, ডিফেন্সের জবে হবে এমন সিকিউরিটি বা এমন সিউরিটি তোমাকে একমাত্র আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না, আমিও না। সো আমি নর্মালি সবসময় বলি একটা কথা, যারা আমার টিউটোরিয়াল আগে দেখছো তা তো জানোই, যে ডিফেন্সের জব অলওয়েজ ডিপেন্ড করে 2টা ব্যাপারের উপর। একটা হচ্ছে যে তোমার ভাগ্য বা তকদির, যে আল্লাহ তকদিরে কী লিখে রাখছে এটা। সেকেন্ড হচ্ছে তুমি কতটুকু চেষ্টা করতেছো। এখন এইখানে দেখো, আমি মসজিদের এক ইমামের কাছে এরকম শুনছিলাম যে আমাদের লাকের কিছু কিছু অংশ থাকে, যে অংশগুলা আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমরা যদি ওইভাবে আমল করি, তাহলে আল্লাহ তাআলা ওই জিনিসটা চেঞ্জ করে দেন অনেক সময়। তো দেখো, যদি এমন হয় তাহলে আমরা যদি বেশি করে চেষ্টা করি, হয়তো আমাদের লাকটা চেঞ্জ হতে পারে। সো এই জন্য আমি বলবো যে চেষ্টা করো। আমি তোমাকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলি। আমি যে বছর মানে আর্মিতে জয়েন করি, ওই বছর আমি রানিং 3টা এক্সামই দিয়েছিলাম, আর্মি, নেভি এবং এয়ারফোর্স। আমি 3টা এক্সামই দিয়েছিলাম। আমি এগুলো সব পার করে আমি 3টা থেকে আইএসএসবির জন্য ডাক পেয়েছিলাম। কিন্তু নিয়ম হচ্ছে যে তুমি যদি একাধিক বাহিনীতে অ্যাপ্লাই করো, ধরো তুমি আর্মি আর এয়ারফোর্সে অ্যাপ্লাই করলা, তুমি 2টা থেকেই ভিসা পেলা আইএসএসবির জন্য। হ্যাঁ, তোমার যে কোনো একটা আইএসএসবি তুমি দিতে পারবা, তুমি 2টা আইএসএসবি অ্যাট এ টাইম দিতে পারবা না। একটা আইএসএসবি থেকে একটা আইএসএসবির গ্যাপ হয় 6 মাস। 6 মাসের মধ্যে 2টা আইএসএসবি দেওয়া যায় না। বুঝতে পারছো ব্যাপারটা? আচ্ছা, তো এইখানে একটা ব্যাপার হচ্ছে যে আমি উইদাউট এনি কোচিং, উইদাউট এনি গাইডলাইন, আমাকে গাইড করার জন্য তেমন কেউ ছিল না, 2জন বড় ভাইয়া ছাড়া। তাদের কথা আমি তোমাদের বলবো একটা টাইমে। আমার 2জন বড় ভাইয়া ছিল। এই 2জন বড় ভাইয়া ছাড়া, একজনের নাম হচ্ছে শাফিন ভাইয়া। তো শাফিন ভাইয়া, আমি জানি না আপনি টিউটোরিয়ালটা দেখবেন কিনা, বাট আপনার কথা বলতেছি। শাফিন ভাইয়া এবং আরেকজন হচ্ছে সাবির ভাইয়া। এই 2টা মানুষ, আমি তাদের কাছে সব ঋণী থাকবো। তাদের কাছে আমি সবসময় জিজ্ঞেস করতাম যে ভাইয়া, আমি প্রিলিমিনারি ভাইভাই কী হয়, মেডিকেলে কী হয়, আমাকে একটু জানান, আর রিটেনে কী হয় আমাকে একটু জানান, আমি একটু প্রিপারেশন নিতে যাচ্ছি। তারা তাদের যতটুকু পারে তারা হেল্প করছে। তারা পড়ালেখা করতো, তারা জব করতো। যেমন শাফিন ভাইয়া তখন পড়ালেখা করে, সাবির ভাইয়া মেবি তখন জব করে, সাবির ভাইয়া বাইরে থাকে এখন।
তো তারা তাদের এই এক্সপিরিয়েন্স দিয়ে আমাকে অনেক কিছু শিখাইছে, আমাকে এই প্রিলিমিনারি স্টেজগুলো তারা পার করাইছে আসলে সত্যি কথা বলতে। মানে তারা পার করেছে বলতে চেষ্টার জন্য যতটুকু ছিল তারা তারা আমাকে এখানে হেল্প করছে, আর ভাগ্য এটা আমার অনুকূলে ছিল। তো যেটা বললাম আর কি, যে ডিফেন্সের জবের জন্য লাকটা খুব বেশি দরকার ভাই। তুমি পারফর্ম করবা, তুমি একজন পারফর্মার, তুমি দেখো, তুমি যে মেসির কথাই ধরো, সাপোজ মেসি অথবা রোনালদোর কথাই ধরো, CR7-এর কথাই ধরো, তো এরা দেখো, এরা প্র্যাকটিস ম্যাচে খুব ভালো খেলো বাট মেইন ম্যাচে ভালো খেলতে পারলো না, আলটিমেটলি তারা কিন্তু সিলেক্টেড হবে না। লাইফটা এরকমই। তুমি অনেক ছেলেকে দেখবা যারা তোমার থেকে ভালো পারে না, যারা তোমার থেকে ভালো করে না, যারা কোনো দিক থেকে তোমার থেকে ভালো না, বাট তারা দেখবা ডিফেন্স অফিসার হয়ে গেছে। আবার যারা দেখবা যে মানে তোমার থেকে অনেক বেশি মানে ভালো, তোমার থেকে অনেক বেশি পারে, তারা অনেক অমুক তমুক হ্যান ত্যান ব্যাকগ্রাউন্ডের, অমুক তমুক কলেজের, হ্যাঁ, তো দেখবা যে তারা বাদ পড়ে গেছে। তো জিনিসটা হচ্ছে এরকম যে এটা ফুললি ডিপেন্ড করে আল্লাহর উপর। আল্লাহ তাআলা যদি তোমার কপালে রাখে ইনশাল্লাহ হবে, বাট তোমার চেষ্টা করে যেতে হবে। এইখানে গাইডলাইনের একটা ব্যাপার থাকে চেষ্টার মধ্যে। এই মানুষগুলো যেভাবে আমাকে হেল্প করছিল, তোমার এখানে হয়তো বা তোমার এরকম একটা হেল্প লাগতে পারে, আই এম নট শিওর, লাগতে পারে আর কি। তো যাই হোক, আমরা মোটামুটি টোটাল বেসিক যে ইনফোটা সেটা নিয়ে কথা বললাম। তো এখন কথা বলবো একটু যে আমরা আজকে টোটালি আইএসএসবি নিয়ে কোনো কথাই বলবো না। হ্যাঁ, আমরা এই যে পরবর্তী যে ব্যাপারগুলা, এগুলো নিয়ে টোটালি কোনো কথাই বলবো না। আমরা জাস্ট আজকে রিটেন এবং প্রিলিমিনারি যে এক্সামিনেশন, আমি এই দুটো নিয়ে তোমাদের সাথে কথা বলবো। কজ এত বেশি ভাববা না, সবসময় স্টেপ বাই স্টেপ চিন্তা করবা। কখনো চিন্তা করবা না 4 বছর পরে তুমি কী করবা। হ্যাঁ, আমি তোমার বলি, ফ্র্যাঙ্কলি বলি বড় ভাই হিসেবে, মানে ধরো তুমি, তোমার গার্লফ্রেন্ড আছে অথবা তোমার বয়ফ্রেন্ড আছে, হ্যাঁ, সো কখনো তার সাথে তুমি 4 বছর পরে কী করবা সেটার সময় তুমি একটা স্বপ্ন দেখতে পারো, বাট কখনো এইম নিবা না, লক্ষ্য নিবা না। তুমি লক্ষ্যটা নিবা কীভাবে, যে আমি এই 1 মাস আমি ভালো মতো পড়ালেখা করবো, দেন আমি এই একটা বছর আমি একটা ভালো রেজাল্ট করব, দেন আমি এসএসসি ভালো রেজাল্ট করব, দেন আমি এইচএসসি ভালো রেজাল্ট করব, দেন আমি কোনো একটা, যদি আমি ডিফেন্সের দিকে যেতে চাই যাবো, নাহলে আমি অ্যাডমিশনের দিকে যাব, যে কোনো একটা দিক চুজ করব, দেন আমি পড়ালেখা করবো, দেন আমি চাকরি করবো। মানে গোলটা এইভাবে সেট করতে হয় অলওয়েজ। সো যেহেতু আমি বললাম যে আমার প্রথম প্রেম হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী, সো আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে এভাবেই চিন্তা করছিলাম, যে আমি অলওয়েজ এই জিনিসটা এইভাবে চিন্তা করি যে আমি ফার্স্টে প্রিলিমিনারি মেডিকেল পার হবো, তারপর প্রিলিমিনারি ভাইভা পার হবো, তারপর আইএসএসবি পার হবো। মানে আমি এইভাবে চিন্তা করতাম। আমি কখনো প্রিলিমিনারি মেডিকেলে থাকা অবস্থায় চিন্তা করতাম না যে আইএসএসবির জন্য কী করা লাগবে। তোমরা একটা বোকামি করো, বোকামিটা আমি তো কী বলে দিচ্ছি, যে তোমরা কোচিংয়ে যাও এবং বিভিন্ন কী বলে, বিভিন্ন কোচিংয়ে যাও, এবং সেই কোচিংয়ে যায় তোমরা মোটামুটি ধরো 7,000 থেকে 10,000 টাকা দিয়ে তোমরা একটা টোটাল প্যাকেজে ভর্তি হয়ে যাও। মানে আমি কোচিংগুলোর দোষ দিচ্ছি না আসলে, মানে আমি তোমাদের দোষ দিচ্ছি। তুমি আইএসএসবির জন্য ভর্তি হয়ে যাও, প্রিলিমিনারি মেডিকেলের জন্য ভর্তি হয়ে যাও, প্রিলিমিনারি ভাইবার জন্য ভর্তি হয়ে যাও, রিটেনের জন্য ভর্তি হয়ে যাও। এটা তোমার একটা ভুল। কারণ দেখো, তুমি যে প্রিলিমিনারি ভাইভায় বাদ পড়বে না এমন কোনো গ্যারান্টি কোনো কোচিং দিতে পারবে না, কোনো কোচিং দিতে পারবে না। আমি বলে দিতে পারি, আমিই দিতে পারবো না, কোচিং তো দূরের কথা। কোনো কোচিং তোমাকে রিটেন এটা টিকায় দেবে এমন কোনো আইডিয়া দিতে পারবে না। তারা তোমাকে পড়াতে পারে, তারা তোমাকে গাইডলাইন দিতেও পারে, অনেক সময় দিবে না, তাদের উপর ডিপেন্ড করে। কিন্তু তারা কিন্তু তোমার এই লাইবিলিটিসগুলো নিবে না যে হ্যাঁ তুমি টিকবা। সো তুমি ধরো এইখানে বাদ পড়ে গেলে, তখন কিন্তু তোমার এই টাকাটা তুমি আনতে যাবা না। কোন মুখে আনতে যাবা? তুমি তো গেছো ভর্তি হইতে, কি দরকার ছিল? তুমি একটা জিনিস চিন্তা করো, এখন তুমি টপ লেভেলের অফিসারদের দেখো, বাংলাদেশের জেনারেলদের দেখো, তাদের টাইমে কি এই কোচিংগুলো ছিল? ছিল না কিন্তু। তারা পারছে কীভাবে? তারা কীভাবে পারছে? তারা নিজেরা চেষ্টা করছে। আমি এটাই বলতেছি যে ট্রাই করো, নিজে যে ট্রাই করো। শোনো, একটা কথা বলি, একটা কথা বলতো আমার আরেক সিনিয়র ভাই আছে, হ্যাঁ, ওনার হচ্ছে শাওন ভাই, মানে শাহেদ শাওন ভাই। তো এই শাহেদ শাওন ভাই একটা কথা বলতো যে খুঁজলে তো ভগবানকেও পাওয়া যায়, হ্যাঁ, আর আমাকে পাওয়া তো মানে খুব ইজি ব্যাপার একটা। ঠিক আছে, তো আমার কথা সেটা যে খুঁজলে যদি ভগবান, বা খুঁজলে যদি স্রষ্টা, কিংবা খুঁজলে যদি মহান আল্লাহ তাআলাকে পাওয়া যায়, তাহলে তুমি একটু খুঁজলেই কিন্তু তুমি বুঝবা যে তোমার কি করতে হবে না করতে হবে। এত দৌড়তে হবে না তোমার, এত দৌড়ানোর সময় নেই তোমার হাতে। পড়ো, দ্যাট ইজ বেটার ফর ইউ। যাই হোক, আচ্ছা, তো এখন একটু আমি কিছু ডকুমেন্টস ফাইল তোমাদের দেখাচ্ছি।
যে কী করা যায়, আচ্ছা প্রিলিমিনারি এক্সামিনেশনস। তো প্রিলিমিনারি এক্সামিনেশনের ব্যাপারে আমি যেটা বলি সেটা হচ্ছে যে প্রিলিমিনারি এক্সামিনেশন ইজ দ্য ইজিয়েস্ট এক্সাম তো পাস ইন ডিফেন্স সার্ভিসেস ইফ ইউ হ্যাভ দ্য অ্যাডুকেট প্রিপারেশন। তোমার যদি পর্যাপ্ত প্রিপারেশন থাকে এবং তুমি যদি লায়াবল হও যে না আমি এখানে টিকবো, আমি টেকার জন্যই যাব, তাহলে ইনশাল্লাহ তুমি টিকে যাবা। ওয়েল, ফ্রম মাই পয়েন্ট অফ ভিউ দ্য রিজন বিহাইন্ড বিং ডিসকোয়ালিফাইড ফ্রম প্রিলিমিনারি এক্সামিনেশন আইদার ইউ লাক ডিডন্ট ফেভার অর ইউ আর এ ডাম পারসন। আমি সোজা বাংলা ভাষা বলে দিই যে তুমি যদি প্রিলিমিনারি পাস না করো দ্যাট মিনস হচ্ছে যে তোমার লাকটা খারাপ, অথবা তুমি একটা ডাম, ডাম মানে তুমি একটা মূর্খ, ঠিক আছে? তো প্রিলিমিনারি এক্সাম দুইটা পার্টে ভাগ করা হয়, যেটা বললাম যে প্রিলিমিনারি মেডিকেল আর প্রিলিমিনারি ভাইবা, এই দুটো ব্যাপার। হ্যাঁ, প্রিলিমিনারি মেডিকেল, প্রিলিমিনারি ভাইবা। এখন কথা হচ্ছে ভাই প্রিলিমিনারি মেডিকেল কী চেক করে। নাম্বার ওয়ান থিং ইজ, বেসিক কিছু কথা বলে দিই। যেদিন তুমি এই তোমার ফার্স্ট এক্সামে যাবা, দ্যাট মিন্স প্রিলিমিনারি মেডিকেলে যাবা, সেদিন আন্ডার শেভ করতে ভুলবা না, ঠিক আছে? আন্ডার শেভ এই জিনিসটা করতে ভুলবা না। এখন আবার আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করো না যে ভাই আন্ডার শেভ কী জিনিস, একটু নিজে বুঝে নিও। যদি না জানো একটু বড় ভাইদের জিজ্ঞেস করেছে ভাই আন্ডার শেভ কী জিনিস, এই জিনিসটা করতে ভুলবা না, করতে হবেই, নাহলে মানুষজন সব যাবে। সেকেন্ড হচ্ছে যে পুট অন আন্ডারওয়্যার, মানে একটা সুন্দর দেখে একটা আন্ডারওয়্যার পরো, মানে নট পিঙ্ক কালার অর সামথিং লাইক দ্যাট, ওকে? একটা সুন্দর দেখে ডিসেন্ট একটা আন্ডারওয়্যার পরো। এই দুটো যদি না করো তাহলে একটু মানে যাতে লাগবে আর কি, খুব সমস্যা হবে। তো দেখো তারা তোমাকে কি টেস্ট করবে মেডিকেলে। ফার্স্ট আই টেস্ট, কালার ব্লাইন্ডনেস টেস্ট, নক নি টেস্ট, হাইট ওয়েট চেস্ট টেস্ট, ear, nose, throat test, flat feet test, piles hernia test, skin test, mainly hand sweating, pulse and blood pressure checking, and they can ask you to give 10 push-ups and sit-ups. ওকে ফাইন, বাংলায় বলি, তোমার চক্ষু পরীক্ষা করা হবে যেভাবে ডাক্তারের চেম্বারে করা হয়। দূর থেকে দেখানো হয় কিছু অক্ষর, যেমন ধরো এ বি সি ডি, দূর থেকে দেখাবে, বলবে যে কোনটা কি, তুমি বলতে থাকবা। আই টেস্ট। কানা ব্লাইন্ডনেস টেস্টটা হচ্ছে একটা বই দেয় ওরা, এই বইটা দিয়ে তোমাকে কয়েকটা অক্ষর পড়তে বলবে। এই জিনিসটা তুমি পাবা হচ্ছে ক্লাস 11-12-এর, মানে একাদশ দ্বাদশ শ্রেণীর বায়োলজি বই দেখবা যে এরকম একটা আছে যে 72 সংখ্যা। হ্যাঁ, অথবা তুমি আরও পেতে পারো, এখানে তুমি জাস্ট ক্লিক করো, এই যে গুগলে যাও, গুগলে যেয়ে ক্লিক করো যে কালার, দেখো আমি দেখিয়ে দিচ্ছি, কালার ব্লাইন্ডনেস টেস্ট। এইটা লিখে তুমি ইমেজে সার্চ দাও, এই যে চিত্র, এই চিত্রতে সার্চ দাও, ঠিক আছে? এই দেখো, এগুলো হচ্ছে কালার ব্লাইন্ডনেস টেস্ট। এইরকমই কয়েকটা বই তোমাকে দেখাবে তারা, যেমন এই দেখো এটা 12, এটা মেবি 3, এটা 42 আর সামথিং দ্যাট, এটা দেখো 74 বা 71। হ্যাঁ, আমি 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 এখন কেন দেখতেছি না, নর্মালি আমি এখন গ্লাসেস ইউজ করি, তো আমি চশমা ইউজ করি, এই জন্য দেখতে একটু প্রবলেম হচ্ছে আর কি। তো এইরকম কিছু বই তারা দেখাবে, তোমরা এইখান থেকে টেস্ট করে দেখতে পারবা যে তোমরা আসলে পারো কিনা জিনিসটা। সো এটার জন্য কিন্তু তোমার কোথাও যাওয়া লাগতেছে না, জাস্ট গুগল করো। গুগলে কী করবা, গুগলে জাস্ট ওই যে আমি যা লিখছি তাই লিখবা, কালার ব্লাইন্ডনেস টেস্ট, যে কালার ব্লাইন্ডনেস টেস্ট লিখবা, দ্যাট উইল বি ওকে। ওকে ফাইন। তারপর হচ্ছে নকনি টেস্ট, এটা হচ্ছে এটাও গুগল করলে পাবা যে নকনিটা আসলে কি। নকনি হচ্ছে তোমার দুই পায়ের হাঁটু লেগে যাওয়া, মানে যখন তুমি দাঁড়াবা তোমার গোড়ালি এইভাবে করে দাঁড়াবা, তখন তোমার এই যে হাঁটুটা, যে হাঁটুর মাঝখানে এইখানে একটু ফাঁক থাকবে, বুঝতে পারছি? এইটা হচ্ছে নকনি, ঠিক আছে? হ্যাঁ, আর যাদের ফাঁকটা থাকে না, মানে এইখানে দুই পায়ের হাঁটুর হাড় লেগে যায় এইভাবে, মানে দুই গোড়ালি একসাথে করে দাঁড়ালে তাদের নকনি আছে, তারা বাদ পড়ে যাবে। ভাইটাল টেস্ট, খুব ভাইটাল টেস্ট, ম্যাক্সিমাম বাদ পড়ে, ম্যাক্সিমাম বাদ পড়ে এই যে এই তিনটার কারণে অনেক বাদ পড়ে যায় তিন বাহিনীতেই। আচ্ছা, তারপর হাইট 5 ফিট 4 ওইখানে দেওয়া আছে। ওয়েট যেটা বলে ওরা, ওয়েট যদি তোমার বেশি হয় তাহলে তুমি ওয়ার্কআউট করো, ওয়ার্কআউট করলে ঠিক হয়ে যাবে। ডায়েট করো, চরমভাবে ডায়েট করো, খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দাও, দরকার হলে সকালে দৌড়াতে যাও, দ্যাট উইল বি ওকে। চেস্ট টেস্ট, যদি তোমার চেস্ট এনাফ না থাকে, 30-32 না থাকে, তুমি পুশ আপস দাও, হ্যাঁ, বুক ডাউন দাও, ঠিক হয়ে যাবে। আচ্ছা, এয়ার নোজ থ্রোট টেস্ট, মানে নাক কান গলা টেস্ট, জাস্ট ওরা জাস্ট উপর দিয়ে একটু দেখবে যে কোনো মানে সমস্যা আছে কিনা, এর বেশি কিছু না। আচ্ছা, ফ্ল্যাট ফিট টেস্ট, এটা হচ্ছে যে তোমার এটা পরীক্ষা করার, তুমি বাসায় পরীক্ষা করার একটা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে যে তুমি
এক বালতি পানি নিবা। এই পানির মধ্যে তোমার পা চুবাবা, 2টা পায়ে চুবাবা। চুবানোর পরে মানে তুমি মেঝেতে মানে অথবা সিমেন্টের উপরে মানে তুমি ছাপ দিবা, পায়ের ছাপ দিবা। পায়ের ছাপ দেওয়ার সময় দেখবা যে তোমার পায়ের ছাপটা এইরকম হবে, মানে এইখানে একটা কার্ভ থাকবে। এই কার্ভটা যদি থাকে দ্যাট মিনস তোমার এটা ওকে আছে। আর যদি তোমার পা একদম স্ট্রেট থাকে, এরকম তোমার পাটা এরকম, তাহলে এটা তোমার ফ্ল্যাট ফিট। দ্যাট মিনস এটা হলে তুমি আনফিট। বুঝতে পারছি? আচ্ছা, তারপর স্কিন টেস্ট মেনলি এখানে হাত ঘামাটা দেখানো হয়, মানে যাদের হাত ঘামে তাদের একটু প্রবলেম হয়। এটার জন্য তোমরা কোনো একজন চর্মরোগ বিশেষজ্ঞের সাথে দেখা করতে পারো, তারা তোমাদেরকে এটার জন্য কিছু তোমার মেডিসিন পাওয়া যায়। আমি একটা মেডিসিনের নাম শুনেছিলাম এরকম, যে একটা ক্যাপসুল খেলে আধা ঘন্টার জন্য হাত ঘামায় না। সো এটা তুমি ট্রাই করতে পারো। আচ্ছা, পালস, ব্লাড প্রেশার, এটা তেমন বড় ব্যাপার না, তেমন বড় ইম্প্যাক্ট ফেলবে না এখানে। অনেক সময় তারা তোমাকে পুশ আপ কিংবা সিট আপ দিতে বলতে পারে আর কি। আচ্ছা, এখন এটা আমি বাদ দিয়েছে যে পাইলস হার্নিয়া টেস্ট, এটা সম্বন্ধে ভাই আমি বলতে পারলাম না, এটা নিজেরা করে নাও। হ্যাঁ, নিজেরটা নিজে দেখে নাও বা অন্য কোনো ডাক্তার দেখায় নাও। হ্যাঁ, যাই হোক, তো নর্মালি তুমি যখন এই টেস্টগুলো দিবা তোমাকে এক্সামিন করবে 3 থেকে 5 জন মেম্বারের একটা বোর্ড, মেডিকেল বোর্ড, যেখানে অফিসার থাকবেন এবং কিছু সৈনিক থাকবেন। আচ্ছা, তো এই টেস্টগুলো শেষ করতে হাইস্ট গেলে 10 মিনিট লাগবে এবং রেজাল্ট ইমিডিয়েটলি দিয়ে দিবে, মানে একদম দেরি করবে না, সাথে সাথে রেজাল্ট দিয়ে দিবে এই ব্যাপারগুলোর। এবং যারা কোয়ালিফাইড হবে তাদেরকে সাথে সাথে প্রিলিমিনারি ভাইবার জন্য ডাকা হবে। আচ্ছা, তো প্রিলিমিনারি ভাইবা বোর্ডেও 3 থেকে 5 জন অফিসার থাকবে, অনেক সময় একজন অফিসারও থাকে, বলা যায় না, এটা অবস্থান ভেদ করে আর কি। তো প্রিলিমিনারি ভাইবার মেইন যে কোয়েশ্চেনগুলো যেগুলো করা হবেই সেগুলো একবার দেখে নাও, ভালো মতো জুম করে দেখে নাও অথবা লিখে নাও। হোয়াই ডু ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ আর্মি অর নেভি অর এয়ারফোর্স, মানে তুমি যে বাহিনীতে যাচ্ছ সেটার উপর। যদি আর্মিতে যেতে চাও তাহলে হোয়াই ডু ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ আর্মি, যদি এয়ারফোর্সে যেতে চাও হোয়াই ডু ওয়ান্ট টু জয়েন ইন বাংলাদেশ এয়ারফোর্স। টু ডেসক্রাইব ইয়োর সেলফ অথবা ডেসক্রাইব ইয়োর ফ্যামিলি, তোমার সম্বন্ধে বলো বা তোমার ফ্যামিলির সম্বন্ধে বলো। হোয়াই নট আর নেভি, এয়ারফোর্স, আর্মি, ধরো তুমি আর্মির জন্য গেছো, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে কেন তুমি এয়ারফোর্সে গেলা না। বুঝতে পারছি? তুমি এয়ারফোর্সের জন্য গেছো, তোমাকে জিজ্ঞেস করতে পারে তুমি কেন আর্মির জন্য গেলা না। হোয়াট ইজ দ্য অ্যাব্রিভিয়েশন অফ বিএমএ, বাফা, বিএনএ, সিএস, সিএএফ, সিএনএস, আইএসএসবি, এমআইএসটি, বিইউপি, মানে এগুলোর অ্যাব্রিভিয়েশন বলো। যেমন বললো যে বিএনএ, এটার অ্যাব্রিভিয়েশন কি? তোমার বলতে হবে বাংলাদেশ নাভাল একাডেমি। ধরো বললো সিএএফ, এটার অ্যাব্রিভিয়েশন কি? চিফ অফ এয়ার ফোর্স। ঠিক আছে, তারপর ধরো তোমাকে বললো বিইউপি, এটার অ্যাব্রিভিয়েশন কি? বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস। তো তারপরে যে কোয়েশ্চেনটা, হোয়ার ইজ দিস থিং সিচুয়েটেড, মানে এই জিনিসগুলো কোথায় আছে? বিএমএ কোথায় আছে, বাফা কোথায় আছে, বিএনএ কোথায় আছে, মানে নাভাল একাডেমি, মিলিটারি একাডেমি, এয়ারফোর্স একাডেমি, আইএসএসবি কোথায় আছে, এমআইএসটি কোথায় আছে, বিইউপি কোথায় আছে, জেনে নিবা। হু ইজ দ্য চিফ অফ বাংলাদেশ আর্মি অর নেভি অর এয়ারফোর্স, জেনে নিবা। কিছু রিসেন্ট জেনারেল জিকে, দ্যাট মিনস জেনারেল নলেজ, যেগুলো জিজ্ঞেস করা হয়। যেমন ধরো এখন তোমাকে বলতে পারে যে বর্তমানে, আমি ডিসেম্বর মাসের কথা বলছি, নভেম্বর ডিসেম্বরের কথা বলছি, যে বর্তমানে তোমার মতে ইন্টারন্যাশনাল একটা ইস্যু বলো। তো এখানে আমি অ্যান্সার দিতেই পারি যে স্যার আইএসের যে প্রবলেমটা হচ্ছে, জঙ্গির যে প্রবলেমটা হচ্ছে ইন্টারন্যাশনালি, এটা একটা প্রবলেম হয়তো বা, কিংবা লাস্টে আমি দেখলাম স্যার প্যারিসে একটা হতাহতের ঘটনা ঘটলো, এটা একটা বড় ধরনের দুর্ঘটনা, বলা যেতে পারে। তারপর হু ইজ দ্য চিফ অফ ডিফেন্স সার্ভিসেস অ্যান্ড হু ইজ দ্য ডিফেন্স মিনিস্টার, মনে রাখবা দিস ইজ দ্য ভেরি ভাইটাল কোয়েশ্চেন, যে ডিফেন্স সার্ভিসের চিফকে এবং ডিফেন্স মিনিস্টারকে নিজেরা জেনে নেবা, এগুলোর উত্তর আমি তোমাদের বলে দিব না, তোমাদের কাজ। যদি তোমার মনে হয় কোনোটার উত্তর তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না কিংবা আমাকে দেখানো দরকার, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো, আমি ফ্রি আছি তোমাদের জন্য। মেনলি ফেসবুকে আমাকে মেসেজ দিতে পারবা। হ্যাঁ, তো এই যে এই লিঙ্কটায়, যে www.facebook.com/রফিকুল হক.রাজন, এইটাই গেলে ডিরেক্ট পাবা, অথবা জাস্ট রফিকুল হক লিখে সার্চ দিলেও পেয়ে যাবা। এখানে যে আমাকে ইনবক্স করো যে ভাই আমি এটা লিখতে যাচ্ছি বা আমি এটা বলতে যাচ্ছি, কেমন হচ্ছে আমি বলে দেবো, সমস্যা নেই, আই এম দেয়ার ফর ইউ। ঠিক আছে, সো দিস ইজ ওয়ান থিং। অ্যানাদার থিং ইজ, আরেকটা জিনিসও তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ভাইবার জন্য কিছু টিপস। যেমন এই জিনিসগুলো আসলে অনেক আগে থেকে মেড করা ছিল, ওখানে দেখানো হয়নি তোমাদের।
তো প্রিলিমিনারি ভাইভা আসলে নর্মালি একটা সিম্পল ভাইভা হয়, যারা মেডিকেল টেস্টে টিকে তারা এই ভাইভাটা দেয়। এবং এর মূল বিষয়বস্তুটা সোজাটা বলতে গেলে এখানে অফিসাররা তোমাকে বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখবে, তেমন কঠিন কোনো প্যাচালো প্রশ্ন করবেও না, কিছুই না। বাহ্যিকভাবে দেখে যদি তাদের মনে হয় যে তুমি একই সাথে ডিফেন্সের জন্য জয়েনের জন্য খুব উৎসাহী এবং আদব কায়দা সম্পন্ন সুস্থ মস্তিষ্কের একটা মানুষ, ব্যাস তুমি কোয়ালিফাইড। মনে রাখবে এই কথাটা, খুবই ডেডিকেটেড দেখাতে হবে তোমাকে যে তোমার ডেডিকেশন আছে, যে স্যার আমি আসবো বাই এনি হাউ, আমি ডিফেন্স সার্ভিসে আসবো। আচ্ছা, তাই বলে ইমোশনাল হওয়া যাবে না, স্যার পা ধরে কান্নাকাটি করা যাবে না, স্যার আমার সিলেকশন দেন সিলেকশন দেন। ওকে, সো এবার নিচের লেখাগুলি একটু মনোযোগ দিয়ে পড়ো যে ভাইভায় যাওয়ার পরে পূর্বে তুমি কি করবা। নম্বর ওয়ান থিং ইজ যে চুল ছোট করার চেয়ে বড় ব্যাপার হচ্ছে মার্জিত রাখা, কোনো ইও টাইপ কাটিং না রাখা এবং অবশ্যই ক্লিন শেভ করে নেওয়া। দ্যাট মিনস ওই ইও টাইপ কিছু মারো না তোমরা মাঝে মধ্যে, আমি মারি না, আমি জীবনে মারিও না, এই জন্য তোমাদের বলতেছি। এই যে এমন হয়ে থাকে চুল, আবার এমন হয়ে থাকে চুল শিঙের মতো, এই জিনিসগুলো যাতে না হয়। বাই দ্য ওয়ে আমি এটা একটু মুছে নিই, হ্যাঁ, কিছু মনে করো না, কারণ আমি অনলাইন ক্লাস যেহেতু নিচ্ছি, ক্লাসের মধ্যে তো আমি ডাস্টার দিয়ে মুছতেই পারি, তাই না? সো এই টাইমটা তো তোমার একটু ওয়েট করতেই হবে। হ্যাঁ, ওয়েট আ সেকেন্ড প্লিজ। আর আমি লাস্টে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিব, প্লিজ সে পর্যন্ত ওয়েট করবো, আমি লাস্টে কিছু কোয়েশ্চেনের অ্যান্সার দিব প্লিজ। হ্যাঁ, তোমাদের জন্য ফাইটাল অনেক। আচ্ছা, সেকেন্ডলি হচ্ছে যে ছেলেদের জন্য মার্জিত পোশাক হচ্ছে হালকা রঙের শার্ট, গাঢ় রঙের প্যান্ট, কালো বেল্ট, কালো চকচকে শু, অবশ্যই ফুল হাতা শার্ট এবং শার্ট ইন করে পরতে হবে। মেয়েদের জন্য হালকা রঙের থ্রি পিস এবং ফ্ল্যাট জুতা পরা ভালো। মনে রাখবা ছেলেদের জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা, সেটা হচ্ছে কালো চকচকে শু। এই জিনিসটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট। মনে রাখবা কোনো অফিসার সবার আগে তোমার শু দেখবে, তারপর তোমার চেহারা দেখবে, এটা নিয়ম। আমরা মিলিটারি থেকে আসছি, আমরা এগুলো শিখে আসছি। আচ্ছা, সাধারণত প্রিলি ভাইভাতে টাই পরা অত্যাবশ্যক নয়, মানে এটা কম্পালসারি না। প্রিলি ভাইভাতে টাই পরা কম্পালসারি কোনো ব্যাপার না। আচ্ছা, ভাইভায় যখন ঢুকবা ওই টাইমে তোমার কি করণীয়? রুমে ঢোকার সময় মাঝে যিনি বসে আছেন, মানে অনেক টাইমে 3 থেকে 5 জন অফিসার থাকেন, তো মাঝে যিনি বসে আছেন তার কাছে রুমে ঢোকার জন্য অনুমতি নেওয়া, গলার আওয়াজ স্পষ্ট রাখতে হবে সব সময়। এখন দেখো, আমি ধরো এইখানে একজন অফিসার আছেন, 3 1 2 মানে 3 জন অফিসার আছেন, ঠিক আছে? মাঝের জনের কাছে অনুমতিটা চাওয়া লাগে দরজার এখান থেকে। কেন? কজ এটা মিলিটারির নিয়ম যে মাঝে যে বসবে সে হচ্ছে সবচেয়ে সিনিয়র মোস্ট অফিসার, বুঝতে পারছি? এই জন্য। ওকে, এবং যখন ঢুকবা অবশ্যই সুন্দর করে মে আই কাম ইন স্যার অর মে আই হ্যাভ ইউর পারমিশন টু গেট ইন, এভাবে বলবা, বুঝতে পারছি? ক্লিয়ার ভয়েসে বলবা, লাউড ভয়েস দরকার নেই, উচ্চ স্বরে বলার দরকার নেই, ক্লিয়ার ভয়েসে বলবা যাতে তাদের কানে যায়। রুমে ঢুকেই চেয়ারে বসে না পড়া, অপেক্ষা করা এবং অফিসার বসতে বললে তাকে ধন্যবাদ দিয়ে বসা, বসার সময় যেন শব্দ না হয়। দ্যাট মিনস তুমি এখানে বললা মে আই কাম ইন স্যার, তা বলে ইয়েস কাম ইন, এখানে একটা চেয়ার রাখা আছে, হেঁটে গেলা, চেয়ারের পিছে দাঁড়াও, দাঁড়িয়ে স্যারের বসতে বলার জন্য ওয়েট করো। স্যার যে পর্যন্ত তোমাকে বসতে বলছে না সে পর্যন্ত বসো না। যখন স্যার বলবে যে সিট ডাউন বা বসো, তখন বসবা এবং বসার সাথে সাথে উচ্চারণ করবা থ্যাংক ইউ স্যার, ঠিক আছে? আচ্ছা, শিক্ষাগত যোগ্যতার ফাইল নিজের কাছে রাখা, অফিসার চাইলে তার হাতে দেওয়া। তোমার হাতে তো ফাইল থাকবে, তাই না? তো ফাইলটা তুমি কি করবা? ফাইলটা তুমি হাতে নিয়ে বসবা, যখন স্যার চাবে স্যারের কাছে দিয়ে দিবা, যে স্যার চান। যদি ইনি চান তাহলে ইনার কাছে দিবা, যদি ইনি চান ইনার কাছে দিবা, যদি ইনি চান ইনার কাছে দিবা। বাট ডেস্কের উপরে ফাইলটা রাখবা না প্লিজ। দিস আর ম্যানারিজম। ম্যানারিজম অনেক বড় ইম্প্যাক্ট ফেলে প্রিলিমিনারির ক্ষেত্রে। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে যে ভাইবার প্রশ্ন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে হতে পারে। এটাই স্বাভাবিক যে সব কিছুর উত্তর তুমি জানবে না। যেটা জানো না সেটা হাসি মুখে বলো যে দুঃখিত স্যার, এটা আমারও জানা। দ্যাট মিনস যেটা তুমি পারবা না বা যেটা তুমি টোটালি জানো না সেটা তুমি স্যারকে বলে দাও যে সরি স্যার, আই ডোন্ট নো দ্য অ্যান্সার, যদি ইংলিশে তোমাকে বলা হয়। আর যদি তোমাকে বাংলায় বলা হয় তুমি বাংলায় বলে দাও দুঃখিত স্যার, আমি এটা পারছি না স্যার, আমি এটা জানি না। আচ্ছা, তারপর যতক্ষণ কথা বলবে স্পষ্ট আওয়াজে এবং প্রশ্নকর্তার চোখের দিকে তাকিয়ে কথা বলবে, খুব ইম্পর্ট্যান্ট।
মানে যে তোমাকে আস করতেছে তার চোখের দিকে তাকিয়ে কথা বলবা। দ্যাট মিনস ধরো এই অফিসার, এই স্যার তোমাকে কোশ্চেন করতেছে, তখন তুমি এদিক তাকায় আসো। দ্যাট আ ব্যাড ম্যানারিজম একদম। যে তাকাবে তার চোখের দিকে এরকম করে তাকায় থাকবে, যে এরকম, ঠিক আছে? একদম মানে চোখে চোখ রেখে কথা বলবা। আই কন্ট্যাক্ট ঠিক রাখা বলে এটাকে, ইংলিশে বলে আই কন্ট্যাক্ট ঠিক রাখা। আমি বাংলায় বেশি বলতেছি, কারণ আছে কিছু, পরে বলতেছি। আচ্ছা, যে ব্যাপারটা তুমি শিওর না অথচ চান্স নিতে চাও, সেটা অফিসারকে জানানো যে স্যার আমি শিওর না কিন্তু উত্তর হতে পারে এটা। বুঝতে পারছি? মানে ধরো তোমাকে জিজ্ঞেস করলো যে সাপোজ যে বাংলাদেশের প্রেসিডেন্টকে, তুমি জানো না উত্তর, বাট তোমার মনে হচ্ছে যে এটা আব্দুল হামিদ খান হবে। তো তুমি স্যারকে বলো স্যার আমি শিওর না কিন্তু আপনি যদি পারমিশন দেন তাহলে আমি অ্যান্সারটা বলতে পারি। স্যার যদি পারমিশন দেয় দেন বলো যে স্যার এটা অ্যান্সার। এটা ভদ্রতা। দেখো 3টা স্টার দেওয়া আছে, ভালো মতো খেয়াল করো। ইংরেজিতে প্রশ্ন করলে উত্তর ইংরেজিতে দিতে হবে, বাংলায় প্রশ্ন করলে উত্তর বাংলায় দিতে হবে। ওভার স্মার্ট হয়েও না। বাংলায় বললো আর তুমি ইংলিশে বলা শুরু করলা, এত ওভার স্মার্ট হয়েও না। বাংলায় বললে বাংলা অ্যান্সার দিবা, ইংলিশে বললে ইংলিশ অ্যান্সার দিবা। ভাইবা শেষ হলে আবার ধন্যবাদ দিয়ে এবং সালাম দিয়ে আস্তে করে বের হয়ে আসা। আচ্ছা, লাস্টের একটা কথা হচ্ছে যে আটলান্টিক মহাসাগরের ওপারে যে কুকুর ছানাটি বাস করে তার নাম কি? এটা তোমার ভাইবার প্রশ্ন হতেই পারে, কিন্তু মনে রাখবা আমরা মানুষ, তাই সব কিছু আমাদের পক্ষে পারা সম্ভব নয়, কিন্তু চেষ্টা করবা যতটুকুন পারো শেষ পর্যন্ত চেষ্টা করতে। তাকে দেখিয়ে দাও যে তুমি মাথা নোয়াবার নয়, তুমি চেষ্টা করতে পারো। আবার বলছি, তাকে দেখিয়ে দাও যে তুমি মাথা নোয়াবার নয়, তুমি চেষ্টা করতে পারো। দ্যাট মিনস আমি তোমাকে বোঝাচ্ছি তুমি ইংলিশটা খুব একটা ভালো পারো না, এটা কোনো প্রবলেম না। যদি তুমি তাকে বোঝাতে পারো যে স্যার আমি চেষ্টা করতেছি আমার ইংলিশ ডেভেলপ করার, এটা ম্যাটার। ঠিক আছে? সো বাসায় বসে এখন একটু পরে রিটেনের ব্যাপারে যাব। এই টিউটোরিয়ালটা দেখলে তোমাদের রিটেন ভাইবা নিয়ে টোটাল সব কিছু দূর হয়ে যাবে আর কি। তো বাসায় বসে এখন যেটা করবা সেটা হচ্ছে ওই যে কিছু কোশ্চেন আমি দিলাম, ওই কোশ্চেনের অ্যান্সারগুলো একটু আমাকে দেখাও বা কোনো একজন এক্সপিরিয়েন্স পার্সনকে দেখাও। সেকেন্ডলি যে ব্যাপারটা সেটা হচ্ছে যে বাসায় বসে কিছু বই ফলো করতে পারো। যেমন একটা জাতীয় বই আছে বাংলাদেশের ডিফেন্সের জন্য, সেটা হচ্ছে প্রিজম ডিফেন্স গাইড। আমি এটা ভালো বলি, খারাপ না, একটু ভুল থাকে, হ্যাঁ। প্রিজম গাইড এটা কিনতে পারো, নাম্বার 1। নাম্বার 2, গুরুগৃহ প্রকাশনী একটা বই আছে, গুরুগৃহ, আর পিপাসা লেগে গেছে। গুরুগৃহ প্রকাশনীর দি ডিফেন্স গাইড, গুরুগৃহ প্রকাশনীর দি ডিফেন্স গাইড, এই 2টা বই ভাইবার জন্য কিনে ফেলতে পারো। ঠিক আছে? রিটার্নের জন্য আরও বই আমি দিব এখানে। এখন দেখো ভাইভাতে তোমাদের কিছু প্রবলেম বলি। নাম্বার 1 হচ্ছে যাদের চোখে প্রবলেম আছে তারা এখনই ডাক্তার দেখাও, এবং তুমি যখন যাবা মেডিকেলে যাবা তখন তোমার প্রেসক্রিপশনটা নিয়ে যাবা, চোখের জন্য যে প্রেসক্রিপশন দেওয়া হয়েছিল সেটা। নাম্বার 2, যাদের ওয়েট বেশি আছে, হাইটের থেকে ওয়েট বেশি, ওজনটা বেশি, মানে মোটা, তারা এখন থেকে ওয়ার্কআউট করা শুরু করো। ওয়ার্কআউট বলতে আমি জিম করা বলতেছি না ভাই, আমি তোমার একটা সোজা বাংলায় কথা বলি। ওয়ার্কআউট বললে জিম বুঝবা না কোনো দিন, কেউ বললে জিমে যায়ও না এত তাড়াতাড়ি, প্রচুর ব্যথা হয় শরীর। জিমে গেলে 2টা জিনিস হয়, জিম মানেই সব না। জিম মানে হচ্ছে বডি বিল্ডিং, ঠিক আছে? মানে ওই তোমার মনে করো যে বাইসেপস এত থাকবে, হাত বড়, বুক বড়, এমন, হ্যাঁ, এটা হচ্ছে বডি বিল্ডিং। এবং আরেকটা ব্যাপার হচ্ছে ফিটনেস। আমি ফিটনেস চাচ্ছি, আমি বডি বিল্ডিং চাচ্ছি না, এটা মাথায় রাখবা। ডিফেন্স ফিটনেস চায়, ডিফেন্স বডি বিল্ডিং চায় না। সো জিমে যাওয়ার কোনো দরকার নাই। বাট যদি মনে করো যে জিমে যেয়ে তোমার ওয়ার্কআউট করলে তোমার ওজন কমবে, করতে পারো, বাট তার থেকে বেশি কাজ হয় ডায়েট করলে। এটার জন্য ডায়েট করতে পারো এবং সকাল বিকাল দৌড়াও, সকাল বিকাল দৌড়াও, সকাল বিকাল দৌড়াও, 3বার বললাম মেবি। আচ্ছা, 3 নম্বর যে পয়েন্টটা সেটা হচ্ছে ভাই আমি তো ইংলিশে কথা বলতে আমার প্রবলেম হয়, আমি লজ্জা পাই বা পারি না আমি ইংলিশে কথা বলতে। আমি কি সাইফোর্স বা লিয়াকতস অথবা এইসব জায়গায় যেতে পারবো কিনা বা যাবো কিনা কোর্স করার জন্য? আমার মতে দরকার নাই।
এইখানে তারা তোমার স্পোকেন টেস্ট নেওয়ার জন্য বসে নেই, নাম্বার ওয়ান। তারা জাস্ট এতটুকু চাচ্ছে যে তুমি তাদের সাথে কমিউনিকেশন বা যোগাযোগ করার জন্য যতটুকু ইংলিশ জানা দরকার ততটুকু জানো, দ্যাট ইজ এনাফ ফর ইউ, সেটা তোমার জন্য এনাফ। সো আমি তোমাকে বলবো যে ইংলিশটা তুমি এভাবে ডেভেলপ করতে পারো যে কোনো একটা টপিক নিয়ে তুমি নিজে নিজে মোবাইলে রেকর্ড করো। ধরো ট্রাফিক জ্যাম নিয়ে তুমি 3 মিনিট কথা বলো, এটা মোবাইলে রেকর্ড করো, তারপর নিজে শোনো, শোনার পরে দেখো যে তোমার কোন জায়গাটায় ল্যাকিংস হচ্ছে, কোথায় থেমে যাচ্ছ। হ্যাঁ, এইটা করতে পারো। আরও একটা ভালো আইডিয়া আমি তোমাদের দিই, যাদের গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড আছে তারা গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডরে রাত 12টার পরে যখন মানে অফ পিক আওয়ার চলবে তখন ফোন দিবা, ফোন দিয়ে বলবা যে আমি আগামী 30 মিনিট তোমার সাথে ইংলিশে পকর পকর করবো, তুমি জাস্ট ইয়েস অর নো বলে যাবা। মানে তার কিছু পারার দরকার নেই, সে জাস্ট তোমাকে উৎসাহ দেবে যে ইয়েস অর নো, ইয়েস অর নো। মানে ইয়েস অর নো না বললেও চলতো, বাট দ্য থিং ইজ যে তোমার ইংলিশ শোনা পরে সে বাইচে আছে কিনা এটা কনফার্ম করার জন্য ইয়েস আর নো বলবে আর কি। ঠিক আছে, তো এই জিনিসটা যদি করতে পারো খুব ভালো হবে, কারণ তুমি একজন স্পিকারের সাথে কথা বলতেছো। হুম। আরেকটা জিনিসও করতে পারো, যদি গার্লফ্রেন্ড না থাকে বা বয়ফ্রেন্ড না থাকে তাহলে অন্যের কাছ থেকে ধার নাও। ভুল বললাম নাকি? মানে মানে তোমরা কোর্সমেট, রাইট? তোমরা একটা কোর্সে যাচ্ছ, তোমরা একজন মানে একজন যদি এদিক থেকে গুলি করো আরেকজন এদিক থেকে গুলি করবা, তাই না? তো ধার নিতেই পারো, সমস্যার কি আছে? যারা তোমার ফ্রেন্ড আছো তারা নিজেরা নিজেদের মধ্যে ইন্টারাকশন করো, নিজেরা নিজেদের মতো কথাবার্তা বলো, তাই হবে। আচ্ছা, এবং আরেকটা ব্যাপার হচ্ছে এইখানে মানে প্রিলিমিনারি, মেডিকেল এবং ভাইভে মিলে যেটা আমরা খেয়াল করি সেটা হচ্ছে যে আমাদের ম্যানারিজমটা খুব ইফেক্ট ফেলে। আমরা অতি ভদ্র দেখায় ফেলি অনেক সময়, আবার অনেক সময় অতি উগ্র দেখায় ফেলি। এই জিনিসটা যাতে না হয় মাথায় রেখো, দ্যাট উইল বি এনাফ। আচ্ছা, তো এইটুক গেলে হচ্ছে আমার ভাইবা সম্বন্ধে আমি যতটুকু পারলাম ভাইয়া। মানে আমি তো ভাইয়া আগে থেকে কোনো কিছু ঠিক করে রাখি না, আমার তোমার সাথে কথা বলছি আমি এই টাইমে আমার যা মনে পড়লো আমি জাস্ট তাই বললাম, এর বেশি কিছু না। সো আসলে অনেক টাইমে অনেক কিছু মিস হয়ে যায়, এবং অনলাইন ক্লাসগুলো আমি চেষ্টা করি যতটুকু সহজভাবে বোঝানো যায়, বাট অনেক সময় সহজভাবে বোঝানো যায় না। সো সরি ফর দ্যাট, মাফ করো। হ্যাঁ, এখন দেখো এই যে রিটেনের পড়াটা এটা তুমি কোত্থেকে পড়বা? এই দুইটা গাইড তুমি কিনবাই। থার্ডলি দেখো এইখানে আইকিউ আছে, এইখানে আইকিউ আছে, এখানে ইংলিশ আছে, এখানে ইংলিশ আছে। দ্যাট মিন্স তুমি যদি নেভির জন্য প্রিপারেশন নাও, আলটিমেটলি তোমার এয়ারফোর্সের জন্য প্রিপারেশন নাও অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। মানে যদি তোমাদের অ্যাবিলিটি থাকে তাহলে তোমরা যারা নেভির জন্য প্রিপারেশন নেবা তারা এয়ারফোর্সে পরীক্ষা দিতে পারবা, কোনো প্রবলেম নেই, প্রায় একই। তো এখানে তোমরা কী করবা, থার্ড একটা বই কিনবা, সেটা হচ্ছে নাম হচ্ছে ডগার্স ব্রাদার্স। ডগার্স ব্রাদার্সের হাতের লেখা একটু বুঝে নিও ভাইয়া, ডগার্স ব্রাদার্স আইকিউ বুক, এটা একটু কিনে নিবা, এটা অ্যাভেলেবল পাওয়া যায়, চিন্তা করবা না। আচ্ছা, 4 নম্বর যে জিনিসটা, প্রিজম গাইডটা কিনবা, কুরুকুলার প্রকাশনের ডি ডিফেন্স গাইড, এটা হচ্ছে শুধু আইকিউর জন্য, ডগার্স ব্রাদার্স আইকিউ বুক। এরপর এইখানেই তুমি সাধারণ জ্ঞানের প্রশ্ন এবং ইংলিশের প্রশ্ন পেয়ে যাবা। তারপর আমি বলবো যে টেস্ট পেপার কিনো একটা, বা টেস্ট পেপার জোগাড় করো, সরি কিনতে বলতেছি না, মানে জোগাড় করো টেস্ট পেপার। মানে লাস্ট ইয়ারের, লাস্ট এইচএসসি এক্সামের একটা টেস্ট পেপার জোগাড় করো। ওই টেস্ট পেপার মানে তুমি যে টেস্ট পেপারই চাও না কেন ওইখানে কিন্তু দেখবে ফার্স্টে কিছু সাজেশনস থাকে, মানে টেস্ট পেপার কিছু সাজেশনস দেয়। হ্যাঁ, যে 30টা ধরো কম্প্রিহেনশন বা কিছু গ্রামার টামার সাজেশন দেয়, ওইগুলো আগে কমপ্লিট করো। এটা হচ্ছে ইংলিশের জন্য। তারপর জেনারেল নলেজের জন্য এগুলো তো পড়বাই, যদি তোমার আরও লাগে এবং তুমি যদি আরও পড়তে চাও তাহলে একটা বই আছে আজকের বিশ্ব, আমি এটা ফলো করতাম এবং এটা থেকে অনেক কিছু আমি পাইছি আর কি। যে আজকের বিশ্ব, এই বইটা কে লিখছে আমি ভুলে গেছি, বাট বইটার নাম আজকের বিশ্ব, এটা কিনতে পারো। মানে এগুলা তোমার যে কেনা লাগবে তা না, তুমি যদি পারো জোগাড় করো, এবং যদি পারো পুরান বই, পুরান কেন, নতুন কেনার দরকার নেই, পুরনো কেন। পুরনো কেন কিনবা? কারণ নতুনে মানে তেমন কিছু থাকে না, জাস্ট কিছু পেজ অ্যাড করে দেয়, এটা একটা বিজনেস, বুঝতে পারছো? সো আমি এসব বিজনেসের মধ্যে নাই, আমার কাজ চললে হলো। সো পুরনো কিনো বা জোগাড় করো, তাই হবে, কারো কাছে জোগাড় করো,
ঠিক আছে? তো তাহলে দেখো আমার আমি আইকিউ পাচ্ছি কিসে কিসে, প্রিজমে আইকিউ পাচ্ছি, দেন গুরুগৃহ প্রকাশনের এই ডিফেন্স গাড়িটা আইকিউ পাচ্ছি, দেন ডগার্স ব্রাদার্স এই আইকিউ পাচ্ছি, এনাফ আমার আইকিউ। ঠিক আছে, এনাফ, মোর দেন এনাফ। তারপর আমি জেনারেল নলেজ পাচ্ছি কোথায়, এই যে আজকের বিশ্ব এই বইটায়। তো জেনারেল নলেজ পড়বা কীভাবে দেখো, আমি ক্রাইটেরিয়া ভাগ করে দিচ্ছি। প্রথমে পড়বা সামরিক নিয়ে যা কিছু আছে সেটা পড়বা, সামরিক। তারপর হচ্ছে দেশীয় বিষয়বস্তু নিয়ে যা আছে সেটা পড়বা। তারপর হচ্ছে ইতিহাস, ইতিহাস বলতে মানে ফার্স্ট ক্রাইটেরিয়া আসবে মুক্তিযুদ্ধ, ইতিহাস। তারপর হচ্ছে বৈদেশিক, বৈদে বৈদেশিক। আর লাস্ট হচ্ছে ধরো প্রাচীন মুদ্রা, প্রাচীন দেশ, মানে নর্মাল জিনিস আর কি, প্রাচীন মুদ্রা, তারপরে প্রাচীন দেশ, প্রাচীন নাম, ঢাকার প্রাচীন নাম কি ছিল, ঢাকার প্রথম মানে সাম্রাজ্য করেন কে, হ্যাঁ এই সব জিনিসগুলা। সামরিক, দেশীয়, ইতিহাস, মেনলি মুক্তিযুদ্ধটা আগে পড়ে নিবা, বৈদেশিক বাইরে কি হচ্ছে সেটা, প্রাচীন মুদ্রা, দেশি, আর এবং 2টা ইংলিশ নিউজ পেপার পড়বা পারলে। আর যদি ইংলিশ নিউজ পেপার না পড়ো তাহলে বাংলা নিউজ পেপার পড়ো, মানে জাস্ট হেডলাইনগুলো পড়ো, দ্যাট উইল বি এনাফ। ঠিক আছে, এটা হচ্ছে পেপার। এই হচ্ছে এইটা যদি তুমি মানে আমি যেভাবে তোমাকে বললাম এইভাবে যদি তুমি করতে পারো বাসায়, তুমি 100% শিওর থাকো ইউ উইল বি সিলেক্টেড, 100% শিওর থাকো। আমি তোমাকে এই যা দেখালাম এটা যদি করতে পারো 100% আমি তোমাকে বলতে পারি তোমার কোনো কোচিংয়ে যাওয়া লাগবে না, কোনো জায়গায় যাওয়া লাগবে না, নিজেও কষ্ট করো। এখন দেখো আমি কোচিংয়ের বিরোধিতা করতেছি না, আমি বলতেছি যে তুমি যদি নিজে থেকে একটু করতে পারো তাহলে সেটা বেটার না, একটু হলেও বেটার। তুমি নিজের থেকে যে জিনিসটা শিখবা আরেকজনের থেকে শেখার থেকে এই জিনিসটা তোমার উপরে বেশি ইম্প্যাক্ট ফেলবে, এটা হচ্ছে বড় ব্যাপার। এবং বলা বাহুল্য যে সব কোচিং কিন্তু 100% মানে তারা দিবে না, তারা তোমাকে ভর্তির টাইমে অনেক কিছু বলবে যে হ্যাঁ আমরা হ্যান করবো, আমরা ত্যান করবো, আমাদের অ্যান ব্যাচ আছে, ত্যান ব্যাচ আছে। যখন তুমি ভর্তি হয়ে যাবা দেন তুমি দেখবা কি যে তুমি প্রিলিমিনারি স্টুডেন্ট, তুমি আইএসএসবির ক্লাস করতেছো। হ্যাঁ তখন মজা লাগবে যে হ্যাঁ আমি আইএসএসবির ক্লাস করতেছি, আইএসএসবি জিনিসগুলো কত মজার। বাট আমি বললাম না যে তুমি প্রিলিমিনারি ভাইবা দিবা এই টাইমে তুমি আইএসএসবির চিন্তা করতেছো, এটা ভুল। কারণ তুমি এখানে বাদ পড়তেই পারো, এখানে বাদ পড়লে আইএসএসবিতে যখন যেতে পারবো না এটা যে কীরকম কষ্ট বাদ পড়লে বুঝবা। সো আমি চাই না যে তোমরা বাদ পড়ো, তো এই জিনিসটা তোমরা টোটালি ফলো করতে পারো। লাস্ট একটু একটা জিনিস তোমাদের দেখিয়ে দিই তোমার ইসের ব্যাপারে, রিটেনের ব্যাপারে। এই জিনিসগুলো আমি তোমাদের সব বলে ফেলছি, হ্যাঁ, যে কীভাবে কী হয় এটা, মৌখিক পরীক্ষা, এসএসবি চূড়ান্ত পরীক্ষা, চূড়ান্ত নিয়োগ, এই জিনিসগুলো আমি তোমাদের বলে ফেলছি মোটামুটি। আইকিউর প্যাটার্নগুলা দেখে নিও, জাম্বল ওয়ার্ড সিরিজ আছে কিছু, এগুলো। হ্যাঁ এখন দেখো একটা ব্যাপার হচ্ছে কি যে একটা ক্লাস 5-এর ছাত্রকে যদি তুমি বলো যে x=5 আর y=7, x+y² কত বের করতে, সে কিন্তু এই জিনিসটা পারবে না, কারণ সে ওগুলো পড়েনি, প্র্যাকটিসও করেনি। সে যখন 8-এ পড়বে তখন মনে করো যে সে উপপাদ এগুলা শিখে টিখে তারপর প্রয়োগ করতে পারবে। তুমি এই সেক্টরে নতুন, তুমিও আস্তে আস্তে এগুলো বুঝে যাবে, নিজেও পারবে, অন্যদিন একজনকে নিজেই শেখাবে। বাট তোমার ধরে রাখতে হবে চর্চাটা, এই জন্য অবশ্যই গাইডলাইনের দরকার আছে, কিন্তু উপযুক্ত গাইডলাইনের দরকার, ব্যবসায়িক না। দেখো ভাই আমি কোনো ব্যাচ ট্যাচ ওইভাবে পড়াই না, বা আমি কোনো পার্সোনালি অত মানে আমি বলবো যে আমার অত গরজ নাই। আমি তোমার সাথে কোনো আমি যে ইউটিউবে ভিডিও ছাড়ি এগুলো আমি কোনো ইকোনমিক্যাল কন্ডিশনে ছাড়ি না। হ্যাঁ আল্লাহর রহমতে আমি ছেড়েছি এবং আমি অনেক ভালো রেসপন্স পেয়েছি। লাস্ট কোর্সে আমার আইএসএসবির যে টিউটোরিয়ালগুলো ছিল ওই টিউটোরিয়ালগুলো দেখে মোটামুটি আমি কয়েকদিন পরে স্ক্রিনশট দিব, একটু ওয়েট করতেছি ইস ব্যাপারের জন্য। মোটামুটি আমার জাস্ট টিউটোরিয়াল দেখে 18 জন সিলেকশন পেয়েছে, জাস্ট টিউটোরিয়াল দেখে 18 জন সিলেকশন, উইদাউট এনি কোচিং। তারা 18 জন সিলেকশন, 18টা ছেলে মেয়ে সিলেকশন পেয়েছে, এটা অনেক বড় ব্যাপার। ঠিক আছে, আর এইগুলো তো বাচ্চা জিনিস। আমি যেটা বলতেছি তোমার 100 দিতে হবে, দিতে হবে, দিতে হবে, দিতে হবে। যদি দেখো তোমার লাইফের জন্য 24 ঘন্টা, আমার লাইফের জন্য 24 ঘন্টা। এখন দেখো তুমি যদি তুমি এখন এইচএসসি এক্সামে নিই, সাপোজ তুমি এখন এইচএসসি এক্সাম দিবা, বা সামনে তোমার কোনো একটা এক্সাম আছে, তার পাশাপাশি তুমি এই এক্সাম দিতে যাচ্ছ। দেখো তোমার জন্য 24 ঘন্টা আর একটা ছেলের জন্য 24 ঘন্টা। তোমার কি করতে হবে, তোমার কোনো না কোনো জায়গা থেকে টাইম বের করতে হবে। যে টাইমটা তুমি খেলতেছো ওই টাইমটা তুমি
খেলা বাদ দাও, পড়াশোনা করো। যে টাইমটা তুমি ধরো করতা, গার্লফ্রেন্ডের সাথে কথা বলতা, ওইটা একটু কমায় দাও, মানে কমায় দাও, আমি না করতে বলতেছি না, কমায় দাও। তুমি ধরো আগে 8 ঘন্টা ঘুমাইতা, 8 আওয়ার্স ঘুমাইতা, তুমি এখন 8 আওয়ার্স ঘুমানো বন্ধ করো, 6 আওয়ার্স ঘুমাও, 2 আওয়ার্স পরে ঘুমাও, 2 আওয়ার্স পড়ালেখা করো, এভাবে পড়ালেখা করো, তাই হবে। আমি তোমাকে বলি, আমি আমার টাইমে কী করতাম, আমি যখন এইচএসসি এক্সামে নিয়েছিলাম, ওই টাইমে আমি 3টে এক্সাম দিই, আর্মি নেভি এয়ারফোর্স, 3টাতে আমি এক্সাম দিই। আমি আমি তোমাকে বলি, আমার বাবা একজন ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ছিলেন, বাট তিনি সামরিক অফিসার ছিলেন না, উনি অন্য একটা ডিপার্টমেন্ট অফিসার ছিলেন। তো মানে আমার বাবা আমার পড়া দেখে কাঁদতেন। কেন জানো? কজ এই যে এখানে আমি বসে থাকতাম, আর এখানে আমার 2টা বই থাকতো। কীরকম 2টা বই? এটা ধরো ফিজিক্স বই, আর এটা হচ্ছে আমার গাইড। বুঝতে পারছি ব্যাপারটা? মানে আমি এইটা পড়তাম, এইটা পড়তে পড়তে যখন বোর হয়ে যেতাম, তখন আমি একটু আবার ডিফেন্সের গাইড পড়তাম। আবার ডিফেন্সের গাইড পড়তে পড়তে যখন দেখতাম যে না, আমার এখন আবার একাডেমিক বই পড়া লাগবে, তখন আমি আবার একাডেমিক বই পড়তাম। ভাই, আমরা বা আমি আমার কথা বলি, সবার কথা আমি জানি না। ভাই, আমি এত দূর আসছি ভাই, অনেক কষ্ট করে আসছি ভাই। বিলিভ করো আর না করো, ঠিক আছে? মানে একটা কোটেশন আছে যে সাকসেস ইজ লাইক প্রেগনেন্সি। হুম, এভরিওয়ান উইল কংগ্রাচুলেট ইউ, বাট অনলি ইউ উইল নো দ্যাট হাউ মেনি টাইমস ইউ আর বিন ফাকড। সোজা বাংলা ভাষা। হ্যাঁ, সাকসেস হচ্ছে অনেকটা প্রেগনেন্সির মতো, যে তুমি যখন প্রেগনেন্ট হবা, সবাই তোমারে বলবে আরে বাবা হয়েছো, মা হয়েছো, হ্যান তেন। হ্যাঁ, কয়বার যে তোমার ফাঁক করা লাগছে সেটার জন্য, সেই কষ্টটা একমাত্র, সেই পরিশ্রমটা একমাত্র তুমি জানো, আর কেউ জানে না। চেষ্টা করো। লাস্ট কথা, একদম লাস্ট কথা যেটা, সেটা হচ্ছে, একটু মুছি, একদম যে লাস্ট কথা ভাইয়া তোমাদের বলতেছি, এটা পরে কিছু কোশ্চেন অ্যান্সার দিব। সেটা হচ্ছে, নাম্বার 1, ইবাদত করো। এইটার উপরে কোনো প্রিপারেশন নেই। চাও, আল্লাহর কাছে কাঁদো, আল্লাহরে বলো যে আল্লাহ আমার দরকার, আল্লাহ আমার জন্য যদি এইটাই বেটার হয়, তুমি আমার এই সার্ভিসে নিয়ে নাও। ইবাদত করো। সেকেন্ড, চেষ্টা করো, এইটার মধ্যে কোনো ত্রুটি রাখবা না। ছেলে মেয়ে কেন কোচিংয়ে যায়? কারণ অনেক সময় বাসায় তারা এই জিনিসটা করতে পারে না, এই জন্য তারা কোচিংয়ে যায়। তুমি যদি বাসায় বসেই করতে পারো, তোমার হয়ে যাবে ভাইয়া, এটা কোনো ব্যাপার না, এটা তোমাদের নিজেদের ব্যাপার। আল্লাহ যদি তোমার লাকে রেখে দেয়, এটা তুমি আমার কাছে আসলেও পাবা, আরেকজনের কাছে গেলেও পাবা, আরও 10 জনের কাছে গেলেও পাবা। আল্লাহ যদি তোমার লাকে না রাখে, আমার মতো 1000 ইনস্ট্রাক্টর মিলেও তোমার এই চাকরি জুটাইতে পারবে না। এটা লাকের ব্যাপার। সো লাকটা ক্রিয়েট করবো কীভাবে? চেষ্টার মাধ্যমে। চেষ্টার কোনো ত্রুটি রেখো না, এইটুকুই আমি তোমাদের বলবো। দ্যাটস ইট। আচ্ছা, তো এই পাশে এই জিনিসগুলো মুছে দিয়ে, এগুলো অনেকক্ষণ ধরে লিখছি, কজ এইখানে এখন হয়তো বা আমার কাজে লাগতে পারে। আশা করি তুমি বুঝে গেছো তোমাদের কী কী বই লাগবে না লাগবে, হ্যান ত্যান। এবং যদি কোনো কোয়ারিজ থাকে, আমি তো বলে দিলাম যে ফেসবুকে আমাকে নক করো এবং ফোনে কন্ট্যাক্ট করো, এটা একটু বেটার হয় আমার জন্য। হ্যাঁ, কারণ অনেক সময় অনলাইন ক্লাসে অনেক কিছু বোঝানো যায় না, বাট আমি ট্রাই করি, সত্যি ট্রাই করি যতটুকু পারি বোঝানোর। আচ্ছা, তো অভিযোগনামাগুলো একটু দেখি, এটা কি হয়ে গেছে? হ্যাঁ, এটা হয়ে গেছে। আচ্ছা, তো অভিযোগনামাগুলো দেখি, যে ভাইয়া আপনাকে ফোনে পাওয়া যায় না। আমি অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক বলছো যে আমাকে ফোনে পাওয়া যায় না। কজ ভাইয়া, তোমাদের মতো, তোমরা যেমন অনেক টাইম অনেক সময় বিজি থাকো ভাইয়া, তোমরা যে টাইমটা আড্ডা দাও, ওই টাইমটা আমার আড্ডা দেওয়া হয় না ভাইয়া। ভাইয়া তোমাদের থেকে একটু হলেও বড়, ভাইয়ার অফিস করতে হয়, ভাইয়ার পাশাপাশি পড়ালেখা করতে হয়, প্লাস অনেক কাজ টাজ থাকে আমার, অনেক টাইমে আমি ফোন ধরতে পারি না, অনেক টাইমে আমি বিজি থাকি। এবং লাস্ট কিছুদিন ধরে আমি একটু অসুস্থ ছিলাম, সেই কারণে সময় আমি ফোন ধরতে পারিনি। সো এটার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং আমি বলতেছি যে আমি যে পর্যন্ত সুস্থ থাকবো এবং যে পর্যন্ত আমি ফ্রি থাকবো, তোমরা আমাকে জাস্ট সরি তোমরা আমাকে জাস্ট এই নাম্বারটায় ফোন করেই তোমরা আমাকে পেয়ে যাবা, 01747424795। এখানে মাথায় রেখো, অবশ্যই রাত 10:30 থেকে 12টার মধ্যে কল দিবা। অনেকে সকালে ফোন দিচ্ছ, অনেকে দুপুরে ফোন দিচ্ছ। ভাইয়া, আমার এত দরকার নাই, এই সিমটা আমার পার্সোনাল সিম না, এটা আমার স্টুডেন্টের জন্য সিম। সো আমার এত দরকার নাই যে তুমি দুপুরে ফোন দিবা আমি রিসিভ করে বসে থাকবো। সো টাইমিং ইজ দেয়ার, 10:30 থেকে 12টা, রবি থেকে বুধবার, এর মধ্যে দিবা। ফেসবুকে রফিকুল হক লিখে সার্চ দিবা, পেয়ে যাবা। অথবা এই লিঙ্কে ক্লিক করলেই হয়ে যাবে, www.facebook.com
/রফিকুল হক HOQUE.রাজন। যাই হোক, আবারও বলতেছি 10:30 থেকে 12টা, এর বাইরে ফোন দিবা না প্লিজ। কারণ আমি অনেক সময় ইরিটেট ফিল করি, বিরক্ত বিরক্ত হই অনেক সময়। অনেক সময় আমি অনেক মিটিংয়ে থাকি, অনেক সময় আমি পড়ালেখা করতেছি, এক্সাম দিচ্ছি, আমার টাইমে তোমরা ফোন দাও। ভাই তোমার তোমার এক্সামের টাইমে যদি আমি তোমাকে ফোন দিতাম, তোমার কেমন লাগতো? একটু ব্যাপারগুলো বুঝো। সেকেন্ডলি, যে কোয়েশ্চেনটা তোমরা করছো যে আপনার লেকচার অনেক জটিল মনে হয়, এটা খুব কম করছে, খুব কম। মানে আমি যেটা দেখছি, মানে আমি তোমাদের জাস্ট আমার একটা লেকচার দেখাই ইন ইউটিউব। আমি যেটা দেখলাম যে আল্লাহর রহমতে, মানে অনেকেই আমার দেখা দেখি, মানে আমার দেখা দেখি না, মানে অনেকেই আল্লাহ এগুলো কি আসলো, ভাই তোরা আবার এগুলো দেখিস না বুঝছিস, মানে ওগুলো কি জেনে এসে পড়ছে, আমি এগুলো দেখিনি। যাক, তো আমি যেটা দেখলাম, ধরো তুমি যদি ফার্স্ট টিউটোরিয়ালের কথাই ধরতা, যে এই যে আইএসএসবি নিয়ে যে টিউটোরিয়ালগুলো বানানো হয়েছে, এটা এখানে আমি যেটা দেখলাম যে তোমার উইদিন তোমার 2 মান্থস, 2 মাসের মধ্যে প্রায় 3000 ভিউ হয়ে গেছে, এবং 84টা লাইক, 2টা ডিসলাইক। এবং বিলিভ করো, আমার সাবস্ক্রিপশন সবচেয়ে বেশি। হ্যাঁ, অনেকের হয়তো ভিউয়ার অনেক বেশি, অনেক ভিউ হয়েছে, বাট সাবস্ক্রিপশনটা মেইন, বুঝতে পারছো? সো আমি খুবই প্লিজড যে মাত্র মানে 84/2 দেখো কত হয়, মানে কতজন লাইক করছে আর কতজন লাইক করে নাই। দ্যাট ইজ এ ভেরি গুড থিং ফর মি। এবং আমি এখানে যতটুকু পারি আমি তোমাদের কমেন্ট এখানে অ্যান্সার দিই, আমি যতটুকু পারি কমেন্টে অ্যান্সার দিই। যেমন এখানে আলামিন মোহাম্মদ ভাইয়া, বা এখানে যে ম্যাক পিসি এরা, বা সালাউদ্দিন সাকিব, এরা অনেক অ্যাপ্রিসিয়েট করছে জিনিসগুলো। সো আমি তোমাদের একটা কথা বলবো যে যদি কখনো কোনো ভালো কাজ দেখো, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবা, অবশ্যই অ্যাপ্রিসিয়েট করার চেষ্টা করবা। কখনো ওই যে গো ধরে বসে থাকবা না। হ্যাঁ, ওই যে একটা কথা আছে যে আমরা বাঙালি পাছার মতো অলওয়েজ, 2 ভাগ। এই জিনিসটা একটু কম করার আমরা চেষ্টা করি। আসো আসো, আমরা একটা চেঞ্জ আনি। আমি যে এই জিনিসটা করতেছি, কেন করতেছি? একটা কারণে, জাস্ট একটা চেঞ্জ আনার জন্য, আর কিচ্ছু না। আমার কিছু দরকার নেই। সো যখন ইউটিউবে ভিডিওটা দেখবা, তখন এই যে এইভাবে সার্চ দিবা যে আইএসএসবি, দাঁড়াও, আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা, এটা লিখে সার্চ দিবা, সবগুলো একসাথে পেয়ে যাবা। ঠিক আছে? আইএসএসবি অনলাইন ক্লাস ইন বাংলা, আর কিচ্ছু না। ইউটিউবে এটা লিখে সার্চ দিবা, পেয়ে যাবা। এবং এই জায়গাটায় এই যে আমার ছবি দেখতে পাচ্ছ এবং পাশে আমার নাম লেখা, এই জায়গাটায় এই যে সাবস্ক্রাইব একটা অপশন থাকবে। তো এই সাবস্ক্রাইবে তোমরা ক্লিক করে রাখবা, তাহলে আমি যখন ভিডিও আপলোড করবো সাথে সাথে তোমার কাছে একটা নোটিফিকেশন চলে যাবে যে রফিকুল হক একটা ভিডিও আপলোড করছে, আপনি দেখবেন কিনা। সেই জিনিসটা করে রাখবা। এখন আপনার লেকচার অনেক জটিল মনে হয় ভাইয়া, যদি জটিল মনে হইতো তাহলে 3000 ভিউ হইতো না, নাম্বার 1 থিং। নাম্বার 2 থিং, 3000-এর মধ্যে 84 জন লাইক করতো না, আর 2 জন ডিসলাইক করতো না, তাহলে 84টা ডিসলাইক হইতো আর 2টা লাইক হইতো। সো যদি জটিল মনে হয়ে থাকে ভাইয়া, আমাকে তোমরা জানাও যে কোন ব্যাপারগুলো জটিল লাগতেছে, আমি তোমাকে জিনিসগুলো ইজি করে দিচ্ছি। আমি তোমাকে বলতে পারি যে আমি আমার ক্যাপাবিলিটির 50%ও দিতে পারি না আমি আমার অনলাইন ক্লাসগুলোয়। কারণ অনলাইন ক্লাসগুলোয় দেখো ভাইয়া, যখন এই যে আমি এই হোয়াইট বোর্ড আমি ইউজ করতেছি, তখনই আমার মানে মাউস টিপে টিপে অনেক কষ্টে টষ্টে আমার করা লাগতেছে। সো আমি 50% হয়তো বা দিতে পারি, বেশি দিতে পারি না। সো একটু জটিল মনে হলে প্লিজ কনসিডার করো। ফ্রি মাল, আর কি চাও? আই এম সরি টু ইউজ দ্যাট থিং, বাট মানে একটু বললাম মজা করে আর কি। আচ্ছা, তারপর একটা অভিযোগ আসছে যে আপনি ইংরেজিতে বেশি কথা বলেন, এটা আমাদের বুঝতে সমস্যা হয়। আমি জাস্ট এখানে একটা কথাই বলবো, যারা এই কোশ্চেনটা করো, যাদের মনে এই কোশ্চেনটা আসে, আপনি ইংরেজিতে বেশি কথা বলেন, এটা আমাদের বুঝতে সমস্যা হয়। তাহলে হয় আমার ইংলিশে প্রবলেম, আর না হলে তুমি ইংলিশটা কম পারো। অনেকেই আমাকে ফোন দিয়ে বলছে, অনেকে না, 2টা ছেলে আমাকে ফোন দিয়ে বলছে যে ভাইয়া, আপনার ইংলিশটা আমরা বুঝি না, বা আপনি যেভাবে কথা বলেন সেটা আমরা বুঝি না। 2টা ছেলে আমাকে বলছে। আমি তোমাকে জাস্ট একটা কথা বলি, তুমি যদি আমার ইংলিশ না বোঝো, তুমি প্রিলিমিনারি বোর্ডে যেয়ে তুমি অফিসারের ইংলিশ আরও কিছু বুঝবা না। আমি জাস্ট তোমার একটা কথাই বললাম, ঠিক আছে? আচ্ছা, তারপর ভাইয়া আপনার বই কবে বের হবে এবং কি আমরা, আচ্ছা আমার একটা বই বের হওয়ার কথা, এবং এটা বইটা কবে বের হবে এবং আমরা কীভাবে পাবো, এটা তোমাদেরকে ফেসবুকের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। যারা ফেসবুকে আসো তারা ফেসবুকে জানতে পারবা যে কবে বের হবে এবং কীভাবে পাবা। আচ্ছা ভাইয়া, আপনি কোন কোচিংয়ের ইনস্ট্রাক্টর?
আহ, এইটার অ্যান্সারটা এরকম যে ভাইয়া শুধুমাত্র ঢাকায় না, ঢাকার বাইরে অনেকগুলো কোচিংয়ে ক্লাস নিয়ে আসছি, এবং ঢাকাতেও আমি মোটামুটি 2 থেকে 3টা কোচিংয়ে আমি ক্লাস নিয়েছি। সো আই হ্যাভ আ লট অফ এক্সপিরিয়েন্স ইন ইনস্ট্রাক্টিং কোচিংস। এবং এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে যে আমি একজন মোটিভেটর হিসেবে নিজেকে গড়ে তুলতে চাচ্ছি। মোটিভেটর মিন্স যারা মোটিভেট করে, মানে এই টিউটোরিয়ালটা দেখার পরে তোমার যাতে মনে হয় যে না, ভাইয়ার কাছ থেকে আমি কিছু শিখতে পারছি, আমি এই জিনিসটা চাচ্ছি। সো আমি কোনো ইকোনমিক্যাল কোনো কন্ডিশনে এখন আর যেতে চাই না আর কি, মানে আমার তেমন কোনো ইচ্ছা নাই। সো কোচিং ভাই, আপনি কোন কোচিংয়ে ক্লাস নেন আমি এটা বলতে পারলাম না। আচ্ছা ভাই, আপনার সাথে দেখা করা যাবে কিভাবে? তোমার ইচ্ছা। যদি আমার টাইম ফ্রি থাকে, যদি আমার স্কেডিউল ফ্রি থাকে, যদি তোমার স্কেডিউল ফ্রি থাকে, যদি আমাদের স্কেডিউল মিলে যায়, আসো টঙের দোকানে বসি, চা খাই, গল্প করি, সিগারেট খাই, তুমি আমারে খাওয়াও, আমি তোমারে খাওয়াই। বা আসো রমনা পার্কে বসি, আসো জিয়া উদ্যানে বসি, আসো শাহবাগে বসি, জাদুঘরে দেখা করি। আই হ্যাভ নো প্রবলেম অ্যাট অল। শোনো, আমি তোমাকে একটা কথা বলি, তোমরা অফিসার হচ্ছ, এটা আমার একটা গর্বের বিষয় যে আমি কিছু অফিসারকে কিছু জানাইতে পারতেছি। এটা মানে তোমরা আমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছ? তোমরা আমাকে কেন থ্যাঙ্কস দিচ্ছ? আমি তোমাদের থ্যাঙ্কস দেবো, তোমরা আমার জিনিসটা দেখতেছো। দ্যাটস ইট। আচ্ছা, যদি স্কেজুল মিলে তোমার সাথে আমার, অবশ্যই দেখা করবো। আচ্ছা ভাইয়া, আপনি কেন এসে বললেন একাডেমি থেকে? অথবা ভাইয়া আপনার ওজন অথবা উচ্চতা কত? ভাইয়া আপনারও কি গার্লফ্রেন্ড আছে কি না? এই স্টুপিড কোয়েশ্চেনগুলো ভাই আমারে করা হয়েছে। সো ভাই, তোমাদের কাছে হাত জোর করে মাফ চাই, আমার পার্সোনাল কোনো কোয়েশ্চেন তোমরা আমারে করবা না। আমি কেন একাডেমি থেকে এসে বললাম সেটা যারা আমার সাথে চলে ফিরে তারা জানে, যারা আমার স্যার ছিল তারা জানে। আমার কাছে এনাফ পেপারস আছে, আমার কাছে এনাফ ডকুমেন্টস আছে আমি কেন এসে পড়ছি। আমি এগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে চাই না। কেন করতে চাই না? কজ আমি বলি যে এটার জন্য এসে পড়ছি, ভাইয়া এটা কেমন কেন হইলো, ভাইয়া সবারই কি এমন হয় কি না, ভাইয়া তাহলে অফিসার হয় কেমনে, ভাইয়া এটা এত কষ্ট কেন, মানে তোমরা ডিমোটিভেটেড হয়ে যাও অনেক সময়। এই কারণে এটা দরকার নাই, তুমি সিলেক্টেড হও, আমি সেটা চাই। দ্যাটস ইট। এই ধরনের স্টুপিড কোয়েশ্চেন আমার করা হয়েছে জানো, যে ভাই আপনার কি গার্লফ্রেন্ড আছে কিনা। ইভেন আমার মোবাইলে এমন একটা মেসেজ আসছে যে গুড নাইট মাই কিউট সুইট হার্ট, লাভ বার্ড, হ্যান ত্যান সামথিং লাইক দ্যাট। আমি জানি না ভাই তুমি কে দিছিলা, বাট দ্য থিং ইস আমি ওটা দেখার পর আমার আত্মা ধুক করে উঠছে যে আমি কি পাপ করলাম। মানে বিলিভ করো, মানে তোমরা আমার নামটা সেভ করছো ভাই, ওইভাবে সেভ করো, তোমরা আমার মেসেজ দিতেছো যে গুড নাইট মাই লাভ বার্ড, সুইট হার্ট, কিউট হার্ট, হ্যাঁ হ্যাঁ লাভ ইউ। মানে আনবিলিভেবল ভাই। আমার ফোন দিয়ে অনেকে জিজ্ঞেস করেছে ভাই আপনার গার্লফ্রেন্ড আছে। হোয়াট কাইন্ড অফ ম্যানারিজম ইজ দ্যাট? ইউ ক্যানট সে লাইক দ্যাট। তুমি এভাবে বলতে পারো না আমাকে, আমি তোমার সিনিয়র, আমি তোমার বড় ভাই, ঠিক আছে, সিনিয়র তো, তাই না? একটু রেসপেক্ট দাও। সো পার্সোনাল কোশ্চেন করবা না। লাস্ট থিং ইজ, ভাই আপনাকে ফেসবুকে আমাকে অ্যাড করছেন না কেন? ভ্যারিয়াস কাইন্ড অফ কারণ থাকে। নাম্বার ওয়ান কারণ হচ্ছে যে যখন তুমি ফেসবুকে আমাকে অ্যাড দিবা তখন অবশ্যই আমাকে একটা মেসেজ পাঠাবা যে তুমি আমার লিঙ্ক কীভাবে পাইছো এবং তুমি কে, তোমাকে পরিচয়টা একটু আমাকে দিয়ে দিবা। এবং বর্তমানে আমি এত পোলাপান অ্যাড করে ফেলছি যে ফেসবুক থেকে আমার ব্লক করা হয়েছে, মানে ফেসবুক থেকে আমার ব্লক করা হয়েছে যাতে করে আমি নতুন করে অ্যাড দিতে না পারি। সো আমি অনেককে এই জন্য অ্যাড করতে পারতেছি না, এই জন্য আই এম সরি। সো ভাইয়া অনেক কথা বললাম, আশা করি তোমাদের হেল্প লাগবে। লাস্ট কথা বললাম যে আমার পক্ষ থেকে একটা ব্যাপার, সেটা হচ্ছে প্রাউড। মানে আমি আমার কথা বলতেছি, আই এম প্রাউড, ঠিক আছে? কেন? বিকজ এই ভিডিও দেখেই অনেকে অফিসার হবে, এই ভিডিও দেখেই অনেকে যুদ্ধ লাগলে এগিয়ে যাবে, এই ভিডিও দেখেই অনেকের স্বপ্ন পূরণ হবে। সো এটা আমি তোমাদের থ্যাঙ্কস দিচ্ছি যে ভাই তোমরা আমার ছোটো ভাই, তোমরা আমার ভিডিওগুলো দেখলা, থ্যাঙ্কস আ লট। তোমরা আমাকে থ্যাঙ্কস দিও না, আমি হয়তো বা কী কন্ট্রিবিউট করতেছি এটা তোমরা জাজ করবা, এটা তোমরা জাজ করবা যে আমি ভালো কী করতেছি খারাপ কী করতেছি। বাট আমি তোমাদের থ্যাঙ্কস দিলাম যে তুমি একজন অফিসার হচ্ছে বাংলাদেশের ফিউচার, তুমি বাংলাদেশের ডিফেন্স অফিসার হচ্ছে ফিউচারের। থ্যাঙ্কস আ লট ফর ওয়াচিং মাই ভিডিও। ভালো থাকো, আসসালামু আলাইকুম অ্যান্ড বেস্ট অফ লাক।